আজকে আমরা দেখবো লেকচার 24, ঠিক আছে, নন ইউনিফর্ম ডোপিং। ফার্স্ট টপিক হচ্ছে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড। আমরা যদি কোনো একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল চিন্তা করি, সেই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে যদি ইউনিফর্মলি ডোপিং না হয়, ইফ ইউ কনসিডার দ্যাট নন ইউনিফর্ম ডোপিং, অর্থাৎ ওই ম্যাটেরিয়ালটার এক পাশে যদি বেশি ডোপিং কনসেন্ট্রেশন থাকে আর এক পাশে যদি কম ডোপিং কনসেন্ট্রেশন থাকে, তখন তাহলে কি হবে? ডিফিউশনের ক্ষেত্রে যেটা ঘটে আর কি, এক পাশে বেশি ডোপিং থাকলে তখন আরেক পাশে সেটা ডিফিউশন প্রসেস ফ্লো করবে, ডিফিউশন হয় এবং দেখা যায় ক্যারিয়ার যেদিকে বেশি কনসেন্ট্রেশন সেদিক থেকে লো কনসেন্ট্রেশনের দিকে মুভ করে। তো মুভ করলে আলটিমেটলি কিন্তু তোমার পুরো ম্যাটেরিয়ালটা জুড়েই ইউ ক্যান নট সে দ্যাট দে আর ইউনিফর্মলি ডোপড, ঠিক আছে? তো এই ধরনের কেস থাকে আমাদের। তো সেরকম একটা কেস আমরা চল আজকে দেখি, যে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড ফর নন ইউনিফর্ম ডোপিং। আমরা ব্যান্ড ডায়াগ্রামটা দেখি। এই ব্যান্ড ডায়াগ্রামটার ক্ষেত্রে দেখো কন্ডাকশন ব্যান্ডটা একটু টিল্টেড, ব্যালেন্স ব্যান্ডটাও টিল্টেড, ইএফআইটাও একই রকম, কিন্তু ইএফটা ফার্মি লেভেল যেটা আছে ইএফ দ্যাট ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে, স্ট্রেইট। এটার মানে কি? আমরা জানি সিম্পল ওয়েতে যদি চিন্তা করি যে ফার্মি লেভেল যদি কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি থাকে তাহলে the material work as a n-type material or act as a n-type material। আর এখান থেকে যত তুমি দূরে সরে যাচ্ছ, যত যাচ্ছ ফার্মি লেভেলে, তত দেখা যাচ্ছে কন্ডাকশন ব্যান্ড থেকে তার ডিসটেন্স বাড়ছে। On the other hand, you can say that valence band এর সাথে EF এর গ্যাপ কমছে। So that means in this side we can say that the material is n type, তার মানে অথবা ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেশি। যত আমরা লেফট থেকে রাইটের দিকে যাচ্ছি তত আমাদের ইলেকট্রনের কনসেন্ট্রেশন এই সাইডে কমছে, ঠিক আছে? By looking at the Fermi level EF we can comment that on the left hand side the doping concentration of electrons are more than the right hand side, okay? So আমরা যদি এখন এরকম একটা নন ইউনিফর্মলি ডোপড একটা সেমিকন্ডাক্টর চিন্তা করি, ঠিক আছে, এবং ইফ দ্য সেমিকন্ডাক্টর ইজ ইন থার্মাল ইকুইলিব্রিয়াম যদি থাকে, এবং তখন আমরা তোমার দেখতে পাবো যে থার্মাল ইকুইলিব্রিয়াম যদি থাকে তখন হচ্ছে তাদের ফার্মি লেভেল এরকম একটা কনস্ট্যান্ট লেভেল মেইনটেইন করবে। এখন তোমার ডোপিং কনসেন্ট্রেশনটা আমরা তার মানে বুঝতে পারছি যে এইদিকে ডোপিং কনসেন্ট্রেশনটা বেশি আর তোমার এইদিকে ডোপিং কনসেন্ট্রেশনটা কম। তাহলে এই জিনিসটাকে আমি একটা ফিগার দিয়ে এখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি যে y axis এ ডোপিং কনসেন্ট্রেশন, x axis হচ্ছে ডিসটেন্স। ডোপিং কনসেন্ট্রেশন তোমার লেফট হ্যান্ড সাইডে বেশি, যত তোমার ডিসটেন্স বাড়তেছে তত তোমার ডোপিং কনসেন্ট্রেশন কমতেছে, ঠিক আছে? সো ডোপিং কনসেন্ট্রেশন ডিক্রিজেস অ্যাজ আ ফাংশন অফ x, or x increases the doping concentration decreases, you can say that. So আমরা বলতে পারি there will be diffusion of majority carrier electrons from the high region of concentration or the left hand side, and they will flow to the region of low concentration, which is in the positive x direction, which is in the positive x direction, and that is the right hand side, okay? তো যখন এই পাশ থেকে তোমার ইলেকট্রনগুলি বা এই পাশ থেকে ইলেকট্রনগুলি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ডে যাবে, তখন ইলেকট্রনগুলি they will leave behind positively charged donor ion, ঠিক আছে? তারা কিন্তু যে ডোনার আয়ন কি করে, তাদেরকে একটা ইলেকট্রন অ্যাডিশনাল ইনকর্পোরেট করে ইনটু দ্য ম্যাটেরিয়াল, দেন ইট বিকামস এন টাইপ। সো ডোনার অ্যাটম যখন একটা ইলেকট্রন দিয়ে দিল এবং সেই ইলেকট্রন যদি ডিফিউশন হয়ে মুভ করে, তাহলে কিন্তু পজিটিভলি চার্জ ডোনার আয়ন লেফট বিহাইন্ড, পিছনে থেকে যাবে, এই জায়গাগুলিতে তখন পজিটিভ চার্জ ডোনার আয়ন থেকে যাবে। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি যে ইলেকট্রন ডিফিউশনের ফ্লো হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে। সো এদিক থেকে এদিকে যেতে কনসেন্ট্রেশন বেশি, এদিকে কনসেন্ট্রেশন কম, সো ইলেকট্রন ডিফিউশন লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডের দিকে হবে। বাট যখন ইলেকট্রন ডিফিউশন হবে দে উইল লিভ বিহাইন্ড পজিটিভলি চার্জ ডোনার আয়ন, ঠিক আছে? আচ্ছা, তার মানে হচ্ছে একটা সেপারেশন হচ্ছে যে পজিটিভলি চার্জ ডোনার আয়ন, ঠিক আছে, এবং নেগেটিভলি চার্জ ইলেকট্রনের মধ্যে। ইলেকট্রনগুলো যেহেতু এদিকে আসছে, তারা একটা পজিটিভ চার্জ ডোনার আয়ন এখানে রেখে আসছে, সো দেয়ার ইজ এ সেপারেশন। এই যে সেপারেশন অফ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ হচ্ছে, দ্যাট দিস ফিনোমেনা উইল ইনডিউস অ্যান ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? এই ফিনোমেনাটা তোমার একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, এবং দ্যাট ইজ ইন এ ডিরেকশন টু অপোজ দ্য ডিফিউশন প্রসেস। খেয়াল করো যে এই লাইনটা, অ্যান ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে দ্যাট ইজ ইন এ ডিরেকশন টু অপোজ দ্য ডিফিউশন প্রসেস, অর্থাৎ যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে সেই ইলেকট্রিক ফিল্ডটা এই যে ডিফিউশন প্রসেস, যে ইলেকট্রন লেফট থেকে রাইটে যেতে চাচ্ছে বা যাচ্ছে, এই ডিফিউশন প্রসেসকে অপোজ করবে, ঠিক আছে? কিভাবে? যখন ইলেকট্রন এখান থেকে এদিক লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাচ্ছে, সে পজিটিভ চার্জ রেখে যাচ্ছে। যখনই পজিটিভ চার্জ রেখে যাচ্ছে, একটা পজিটিভ চার্জ এই পাশে যে কোনো একটা নেগেটিভ চার্জের দিকে একটা ইলেকট্রিক ফিল্ডের লাইন বা ফ্লাক্স তৈরি করবে, অর্থাৎ পজিটিভ চার্জ থেকে তখন নেগেটিভ চার্জের দিকে একটা ইলেকট্রিক ফ্লাক্সের লাইন বা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। সো সেই ইলেকট্রিক ফিল্ড তখন যেহেতু তোমার ইলেকট্রন এখানে কনসেন্ট্রেশন অনেক বেশি, ইলেকট্রন এদিক থেকে এদিকে যাবে, যখন যাচ্ছে তখন এট দ্য সেম টাইম ইলেকট্রিক ফিল্ডও কিন্তু তৈরি হতে থাকবে। বাট ইন দ্য ভেরি বিগিনিং ইলেকট্রন ডিফিউশন বেশি হবে, কিন্তু ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হবে সেটা অত বেশি হবে না। ইলেকট্রিক ফিল্ড, এই জন্য আমি লিখলাম ডেভেলপমেন্ট অফ ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ ইনিশিয়ালি
তোমার এই ডিরেকশনে, এইদিকে যেহেতু পজিটিভ চার্জ, এদিকে যেহেতু নেগেটিভ চার্জ, এই জন্য এই ডিরেকশনে একটা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এই ডিরেকশনে যদি ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় এবং সেই ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড তোমার করবে কি, এই ইলেকট্রন ডিফিউজ যে এদিকে করতেছে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। কেন? কারণ যখন ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে তৈরি হবে, সেই ইলেকট্রিক ফিল্ডের এই ডিরেকশন মানে হচ্ছে লেফট থেকে রাইট ডিরেকশন, মানে হচ্ছে সে ইলেকট্রন যে লেফট থেকে রাইটে যাচ্ছে তাকে অপোজ করবে। কারণ ইলেকট্রিক ফিল্ড যেদিকে থাকে ইলেকট্রনের ডিফিউশন বা ইলেকট্রনের মুভমেন্ট সাধারণত অপোজিট দিকে হয়। তো সেই জন্য যখন ইলেকট্রন এদিক থেকে ডিফিউজ হচ্ছে, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, ওই ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হচ্ছে সেটা আবার এই ডিফিউশন প্রসেসকে আবার বাধা দিবে। ঠিক আছে, এই জন্য এই কথাটা বলছে, the separation of positive and negative charge induces an electric field that is in a direction to oppose the diffusion process। ঠিক আছে, অপোজ করার জন্য ডিফিউশন প্রসেসে একটা ইলেকট্রিক ফিল্ড ইনডিউসড হবে, ডেভেলপড হবে। ঠিক আছে, ইনডিউসড ফিল্ড যেটা প্রথমে ছিল না, পরে আস্তে আস্তে সেটা ডেভেলপ হবে। তাহলে এই জিনিসটা শেষ হবে কোথায়? সেটা হচ্ছে যখন ইকুইলিব্রিয়ামে আসবে, অর্থাৎ যখন মোবাইল ক্যারিয়ার কনসেন্ট্রেশন তোমার লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড আর যাবে না, তখন বুঝতে হবে যে এই ইলেকট্রিক ফিল্ডটা সাফিসিয়েন্ট এনাফ স্ট্রং হয়ে গেছে, যে কিনা এই ডিফিউশন প্রসেসকে এখন বাধা দিচ্ছে বা প্রহিবিট করছে। ঠিক আছে, সো শুরুর দিকে ইলেকট্রিক ফিল্ড অত স্ট্রং এনাফ থাকবে না, কিন্তু ডিফিউশনটা ডমিনেট করবে। পরে আস্তে আস্তে যত ডিফিউশন হতে থাকবে, তত তোমার এই লেফট হ্যান্ড সাইডে যেহেতু পজিটিভ চার্জের সংখ্যা বাড়বে এবং এদিকে তো নেগেটিভ আছেই, সো যার ফলে ইলেকট্রিক ফিল্ডটা স্ট্রং হতে থাকবে। যখন ইলেকট্রিক ফিল্ডটা স্ট্রং হতে থাকবে, সে করবে কি, এই দিক থেকে এইদিকে, লেফট থেকে রাইটের দিকে ইলেকট্রন ডিফিউশনের প্রসেসকে অপোজ করার চেষ্টা করবে। ঠিক আছে, তারপরে একটা সময় যে জিনিসটা ইকুইলিব্রিয়ামে চলে আসবে। So when equilibrium is reached, the mobile carrier concentration is not exactly equal to the fixed impurity concentration, and the when equilibrium is reached, the induced electric field prevents any further separation of charge। অর্থাৎ ওই ডোনার আয়ন, তোমার এই যে আগের স্লাইডে যেটা বলছিলাম, সেপারেশন অফ পজিটিভ এবং নেগেটিভ চার্জ, এই সেপারেশনকে সে তোমার প্রিভেন্ট করবে এবং আর কোনো সেপারেশন সে হতে দিবে না। তার মানে প্রসেসটা স্টপ হয়ে যাবে, ডিফিউশন প্রসেসটা স্টপ হয়ে যাবে। যখন ডিফিউশন প্রসেসটা স্টপ হইলো, ইকুইলিব্রিয়ামে আসলো, তখন মোবাইল ক্যারিয়ার কনসেন্ট্রেশন আমরা যদি দেখি, যে দেখা যাবে যে তোমার এই মোবাইল ক্যারিয়ার কনসেন্ট্রেশন, ঠিক আছে, ইএফ কি ইএফ এর সমান হবে, সেই বিষয়ে বলছে যে মোবাইল ক্যারিয়ার কনসেন্ট্রেশন ইজ নট এক্স্যাক্টলি ইকুয়াল টু দ্য ফিক্সড ইম্পিউরিটি কনসেন্ট্রেশন। আর কাছাকাছি হয়তো হবে, কিন্তু সমান হবে না। ঠিক আছে, এই কথা বলা হয়েছে, কারণ একটু তোমার ডিফারেন্স থাকবে। আচ্ছা, এখন এই যে একটা ডিফারেন্স থেকে যাবে, ঠিক আছে, যে ইএফ এবং ইএফ আই এর মধ্যে, তার মানে এখানে একটা পটেনশিয়াল তৈরি হবে। ঠিক আছে, তার মানে এখানে একটা পটেনশিয়াল তৈরি হবে। সো সেই পটেনশিয়ালটাকে আমরা বলছি ফাই, এবং ফাই কে তুমি যদি ই দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে সেটাকে তুমি ইলেকট্রন ভোল্টে লিখতে পারো। ঠিক আছে, সো এই এখানেও রাখতে পারো, এখানেও রাখতে পারো। যাই হোক, আমরা ফাই এই পাশে রাখলাম, আর দুটো এনার্জি লেভেলের ডিফারেন্স ইএফ এবং ইএফআই এর মধ্যে, সেটা আমরা দেখাচ্ছি এইভাবে। আচ্ছা, এখন তুমি যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাও, তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স। যেহেতু এই পটেনশিয়ালের চেঞ্জটা, আমি যদি বলি এই ফাইভ সবচেয়ে বেশি ফাইভ ভ্যালু হচ্ছে এইখানে ইএফ এবং ইএফ এর মধ্যে, আর সবচেয়ে কম হচ্ছে তাদের মধ্যে গ্যাপ হচ্ছে এইখানে। তো তার মানে এখানে একটা চেঞ্জ হচ্ছে, কার রেসপেক্টে চেঞ্জ হচ্ছে এই ফাইভ, সেটা হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এখানে আমাদের একটা ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে, সো ডিফারেন্সিয়েশন আমরা চলো করি। সেই ডিফারেন্সিয়েশন যেটা, সেটাকে d5/dx লিখলাম, মাইনাস দিলাম, এবং সেটাকে বলছি আমরা ইলেকট্রিক ফিল্ড d5/dx। d5/dx কে আমরা বলছি ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ চেঞ্জ অফ পটেনশিয়াল উইথ রেসপেক্ট টু এক্স, এটাকে বলি আমরা ইলেকট্রিক ফিল্ড। এবং মাইনাস কেন? কারণ হচ্ছে তোমার এই যে পটেনশিয়ালটা যেদিকে ডেভেলপ করে, ঠিক আছে, আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা, বা তুমি বলতে পারো ডিফিউশন প্রসেস, যেটা ডিফিউশন প্রসেস হচ্ছে এদিকে, আর এই ডিফিউশন প্রসেসের জন্য এইদিকে একটা ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করবে, কিন্তু সেই ইলেকট্রিক ফিল্ড তোমার এই ডিফিউশন প্রসেসকে অপোজ করছে বলে আমরা এখানে একটা নেগেটিভ সাইন দিলাম। আচ্ছা, সো এখন যদি তুমি এই টার্মটাকে ডিফারেন্সিয়েশন করো উইথ রেসপেক্ট টু এক্স, যেহেতু ইএফ কনস্ট্যান্ট, আমরা আগের স্লাইডে দেখি ইএফটা কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু ইএফআই ভ্যারি করছে। সো ইএফ কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েশন করলে উইথ রেসপেক্ট টু এক্স তোমার 0 হয়ে যাবে। সো বাকি টার্মটা থাকলো 1/e, আর হচ্ছে dEFI/dx। এখানে একটা মাইনাস ছিল, আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল। তার মানে আমরা বুঝতে পারছি যে ইন্ট্রিনসিক ফার্মি লেভেলের যে চেঞ্জ উইথ রেসপেক্ট টু এক্স, ওকে, ইন্ট্রিনসিক ফার্মি লেভেলে যে চেঞ্জ হচ্ছে অ্যাজ এ ফাংশন অফ ডিসটেন্স থ্রুআউট দ্য সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল ইন থার্মাল ইকুইলিব্রিয়াম, এটা আসলে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। তার মানে একটা ইলেকট্রিক ফিল্ড আসলে এক্সিস্ট করে ইন দিস সেমিকন্ডাক্টর when you have this diffusion process, when you have this gradient in the intrinsic Fermi level, when you have this gradient in the intrinsic Fermi level, এবং তার একটা ডিফারেন্স থাকে উইথ রেসপেক্ট টু দা কনস্ট্যান্ট ফার্মি লেভেল, যদি এরকম থাকে, তখন সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করে। এবং
সেটা আমরা এই ইকুয়েশনের মাধ্যমে দেখলাম। দ্য পটেনশিয়াল অ্যাজ এ ফাংশন অফ ডিসটেন্স করে সেখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ডটা ক্যালকুলেট করব। আচ্ছা, এখন আমরা যদি কোয়াসি নিউট্রালিটি চিন্তা করি, যে ফুল নিউট্রাল না, মানে সেমি নিউট্রাল বা কাছাকাছি এরকম একটা কন্ডিশন যদি চিন্তা করি, এবং সেই ক্ষেত্রে যদি আমরা নেই যে ইলেকট্রন কনসেন্ট্রেশন ইজ অলমোস্ট ইকুয়াল টু দ্য ডোনার ইম্পিউরিটি কনসেন্ট্রেশন, ঠিক আছে, যে তোমার ডোনার ইম্পিউরিটি যে আছে, যতগুলি ডোনার ইম্পিউরিটি অ্যাটম আছে তাদের কনসেন্ট্রেশন যা, তারা প্রত্যেকেই যদি তোমার ইলেকট্রন প্রডিউস করে এবং দোজ ইলেকট্রনস ইফ দে পার্টিসিপেট ইন দ্য কন্ডাকশন প্রসেস, ঠিক আছে, তখন আমরা বলবো যে আচ্ছা ইলেকট্রনের কনসেন্ট্রেশন এবং ইম্পিউরিটি অ্যাটম বা ডোনার ইম্পিউরিটি কনসেন্ট্রেশন অলমোস্ট ইকুয়াল, সমান ধরে নিচ্ছি আর কি অলমোস্ট। ইন দ্যাট কেস আমরা এন নট ইকুয়াল টু আমরা এনডি বলতে পারবো, যে এনডি হচ্ছে তোমার ওই ডোনার ইম্পিউরিটি কনসেন্ট্রেশন, আর ইলেকট্রনের কনসেন্ট্রেশন হচ্ছে তুমি বলতে পারো এন নট, ঠিক আছে। এখন এন নট এর এই ইকুয়েশন আমরা আগে লেকচারগুলিতে দেখো 4.39 and 4.65, ঠিক আছে, আগের চ্যাপ্টারে ছিল, ঠিক আছে, সেই ইকুয়েশন গুলি দেখো, ঠিক আছে, সেখানে তোমরা এটা পাবা। আচ্ছা, এখন যদি এই ইকুয়েশনটা পাই যে এন নট ইকুয়াল টু আমাদের এনডি হয়, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ইএফ মাইনাস ইএফআই টাকে বের করে নিয়ে আসি, তাহলে কেটি ওই পাশে চলে গেল, এনডি থাকলো, আর এখানকার ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর কনসেন্ট্রেশন এনআই এখানে নিচে চলে আসলো, ঠিক আছে, তাহলে আমরা এই ইকুয়েশনটা পেলাম। এখন আমরা আগে দেখেছি যে আমাদের ইএফ ফার্মি লেভেলটা এটা হচ্ছে কনস্ট্যান্ট ফর থার্মাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এখন এটা যেহেতু কনস্ট্যান্ট, এখন এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো লেফট হ্যান্ড সাইডে উইথ রেসপেক্ট টু ডিএক্স অর এক্স, ডিফারেন্সিয়েশন করো উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে যে এটা যদি কনস্ট্যান্ট, এটা জিরো হয়ে যাবে, তো এইটা টার্মটা থাকবে নেগেটিভ। আর এই পাশে যদি ডিফারেন্সিয়েশন করো, এটা যেহেতু লন এর একটা টার্ম, লগ এর এই জিনিসটা 1 ওভার এনডি হয়ে যাবে, সো 1 বাই এনডি হয়ে গেল, আর এটাকে তুমি ডিএনডি বাই ডিএক্স এই ফর্মে লিখতে পারো, ঠিক আছে, আর এনআইটা থাকবে না, ওকে, কারণ হচ্ছে যে তোমার ডিফারেন্সিয়েশন করলে ওই টার্মটা বাদ হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের এইটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের রেজাল্ট। এখন এইখান থেকে আমরা একটু আগে যেটা বের করলাম, যে তোমার আগের স্লাইডে যে ডিএফআই বাই ডিএক্স, ঠিক আছে, ইনটু হচ্ছে 1 ওভার ই হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড, তাহলে এই ভ্যালুটা নিয়ে যদি আমরা এখানে বসাই যে ডিএফআই বাই ডিএক্স হচ্ছে আমাদের ই, আর সাথে একটা তোমার এখানে দেখো ই ইলেকট্রিক ফিল্ড ইনটু ইলেকট্রনের চার্জ ই ছিল, তো ইলেকট্রিক ফিল্ড আমরা লিখলাম, আর ইলেকট্রনের চার্জটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে আমরা এই ফর্মে লিখলাম। So this equation is actually giving you the electric field in terms of যে তোমার donor impurity concentration এবং তাদের গ্রেডিয়েন্টটা কেমন with respect to dx, dnd by dx কি, dnd by dx হচ্ছে এইটা, যে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এদিকে তোমার কনসেন্ট্রেশন বেশি, এদিকে হচ্ছে কনসেন্ট্রেশন কম, সো dnd by dx হচ্ছে তোমার এই স্লোপটা, এই যে লাইনটা নিচে দেখতে পাচ্ছ, এই স্লোপটা হচ্ছে তোমার dnd by dx, অর্থাৎ ডোপিং কনসেন্ট্রেশন এবং ডিসটেন্সের স্লোপ। এদিকে হচ্ছে ডোপিং কনসেন্ট্রেশন nd, এদিকে হচ্ছে x, সো nd by nx or dnd by dx হচ্ছে এই লাইনের স্লোপ, সেটা তোমরা ট্যানজেন্ট করলে পাবা, ঠিক আছে, সেখান থেকে আমরা এই dnd by dx পাবো। সো dnd by dx পেলাম, আর nd হচ্ছে ডোপিং কনসেন্ট্রেশন, kT আমরা জানি, রুম টেম্পারেচার T বসালে বাকি ভ্যালুগুলো আমরা জানি, উই ক্যান হ্যাভ দ্য ইলেকট্রিক ফিল্ড। সো আমরা বলতে পারি যে ইফ ইউ নো দ্য ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, E, তাহলে কিন্তু আমরা পটেনশিয়াল ডিফারেন্সটাও বের করতে পারবো ফর নন ইউনিফর্ম ডোপিং। সো নন ইউনিফর্ম ডোপিং এর ক্ষেত্রে দেখো তোমার ডোপিং ডোপেন্টের কনসেন্ট্রেশন, ডোনার ইম্পিউরিটি কনসেন্ট্রেশন এবং সেই ডোনার ইম্পিউরিটি কনসেন্ট্রেশনের গ্রেডিয়েন্ট, তার যে ভ্যারিয়েশনটা হচ্ছে, ঠিক আছে, যেহেতু মাইনাস, কেন, কারণ হচ্ছে তোমার এক্স যত বাড়তেছে ডোপিং কনসেন্ট্রেশন কমতেছে, ঠিক আছে, সো ইলেকট্রিক ফিল্ড এই জন্য এখানে এই ইকুয়েশন তোমার ফর্ম করবে, এই ইকুয়েশনে আমরা ইলেকট্রিক ফিল্ড ইকুয়েশনটা বলতে পারবো, এন্ড ইলেকট্রিক ফিল্ড এবং সেটা হচ্ছে যে তোমার পটেনশিয়াল ডিফারেন্স থ্রু দ্য সেমিকন্ডাক্টর ডিউ টু নন ইউনিফর্ম ডোপিং, তোমার নন ইউনিফর্ম ডোপিং থাকলে তোমার একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, এবং সেই পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হলে ইউ ক্যান হ্যাভ অ্যান ইলেকট্রিক ফিল্ড ইকুয়েশন ইন দিস ফর্ম, ওকে। আচ্ছা, এখন সব আইনস্টাইন রিলেশন বলে একটা টার্ম আছে, এটা বেশ পপুলার একটা টার্ম, যে নন ইউনিফর্ম ডোপিং এর ক্ষেত্রে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে তোমার ধরো একটা সেমিকন্ডাক্টর আছে, ঠিক আছে, আগের স্লাইডে যাই আমরা, ঠিক আছে, যে তোমার এই একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, এর লেফট সাইডে বা রাইট সাইডে কোনো কানেকশন নাই, কানেকশন না থাকলে কিন্তু ইলেকট্রনগুলি জাস্ট এই পাশ থেকে এই পাশে যাবে, গিয়ে ইকুইলিব্রিয়াম অবস্থায় পৌঁছাবে, ঠিক আছে, কিন্তু ইলেকট্রন যদি এদিক থেকে কোনো মেটাল না পায় এবং এদিক থেকে যদি কোনো কানেকশন না থাকে, তাহলে কিন্তু তারা ফ্লো করবে না। এই কথাটা এখানে বলছে যে আমরা যদি ধরি দেয়ার ইজ নো ইলেকট্রিক্যাল কানেকশন, তার মানে হচ্ছে সেমিকন্ডাক্টর গুলো একটা সময় বেশি ডোপিং এক পাশে ছিল, আরেক পাশে কম ডোপিং, তারা ডিফিউশন হয়ে তারা একটা সময় ইকুইলিব্রিয়ামে আসবে, এবং যেই টেম্পারেচার ইকুইলিব্রিয়ামে হবে সেই টেম্পারেচারটাকে আমরা বলবো থার্মাল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, তাহলে তাদের ইন্ডিভিজুয়াল ইলেকট্রন এবং হোলের কারেন্ট যেটা, ঠিক আছে, যেহেতু এখানে কোনো তোমার
কারেন্ট ফ্লো করছে না ইলেকট্রিক্যাল কানেকশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি তাদের টোটাল কারেন্ট যেটা বা ইন্ডিভিজুয়াল যে ইলেকট্রন এবং হোলের কারেন্ট যেটা দ্যাট মাস্ট বি 0। ঠিক আছে? সো ইলেকট্রনের জন্য আমাদের দুইটা কারেন্ট, একটা হচ্ছে ইলেকট্রনের ড্রিফট কারেন্ট, একটা হচ্ছে ইলেকট্রনের ডিফিউশন কারেন্ট। ড্রিফট কারেন্ট, ডিফিউশন কারেন্ট। হোলের জন্য আমাদের একটা আছে। ঠিক আছে? এরকম দুইটা টার্ম থাকবে। তো ইলেকট্রনের জন্য আমরা যদি তার 0 ধরে নেই, ঠিক আছে? দুইটা টার্ম, তার ড্রিফট কারেন্ট এবং ডিফিউশন কারেন্ট। আচ্ছা, এখন কোয়াসি নিউট্রালিটির জন্য আমরা একটু আগে দেখলাম যে ডোপিং কনসেন্ট্রেশন n ইকুয়াল টু ইলেকট্রনের কনসেন্ট্রেশন n ইকুয়াল টু আমরা ধরে নেই যে তোমার ডোনার ইম্পিউরিটি কনসেন্ট্রেশন। সেটা যদি হয় তাহলে আমরা তোমার এই n কে রিপ্লেস করি nd দিয়ে, সেটা এখানে করলাম। এই n কে আমরা nd দিয়ে রিপ্লেস করলাম। ঠিক আছে? আর dn বাই dx কে এইখানেও n কে রিপ্লেস করলাম এই nd দিয়ে, যেটা হচ্ছে ডোনার ইম্পিউরিটি কনসেন্ট্রেশন। এটা গেল। এখন এইখানে যে ex আছে, ex এর ভ্যালু একটু আগে আমরা ক্যালকুলেট করছি আগের স্লাইডে 5.40 এই ইকুয়েশন। সেখান থেকে ex এর ভ্যালু এনে তুমি এখানে বসাও 5.42 তে, দেন ইউ উইল হ্যাভ দিস ইকুয়েশন। লেফট হ্যান্ড সাইডে তো 0 থাকবেই। ঠিক আছে? দেন ইউ উইল হ্যাভ দিস ইকুয়েশন। এখান থেকে কাটাকাটি করে ফাইনালি তুমি পাবা dn বাই mu n ইকুয়াল টু kT বাই e। ওকে? সিমিলারলি তুমি হোলের জন্য যদি ক্যালকুলেট করো তুমি পাবা dp বাই mu p ইকুয়াল টু kT বাই e। তখন তুমি আসলে এইখানে jp ইকুয়াল টু 0 ধরবা। সেটা হবে তোমার হোলের মোবিলিটি, আর হচ্ছে এখানে একটা মাইনাস সাইন থাকবে e dp dp বাই dx। ঠিক আছে? আমরা আগের দিন দেখেছিলাম যে টোটাল কারেন্ট ডেনসিটি চারটা কম্পোনেন্ট ছিল। ইলেকট্রনের ড্রিফট ভেলোসিটি, ইলেকট্রনের ড্রিফট কম্পোনেন্ট, তারপরে হোলের ড্রিফট কম্পোনেন্ট, ইলেকট্রনের ডিফিউশন কম্পোনেন্ট, আর একটা হচ্ছে হোলের ডিফিউশন কম্পোনেন্ট। এখানে আমরা শুধুমাত্র ইলেকট্রনের ড্রিফট এবং ডিফিউশন কম্পোনেন্ট দিয়ে দেখিয়েছি। আরো দুইটা কম্পোনেন্ট ছিল। এক, তুমি হোলের জন্য যদি ক্যালকুলেট করো তখন পাবা হোলের ডিফিউশন কম্পোনেন্ট এবং হোলের ড্রিফট কম্পোনেন্ট থেকে তুমি এই ভ্যালুটা পাবা। ঠিক আছে? এই ইকুয়েশনটা পাবো। সো বোথ সাইডে আমরা দেখতে পাচ্ছি যে kT বাই e আছে, kT বাই e আছে। সো উই ক্যান জেনারেলাইজ দিস ইকুয়েশন টু দিস ফর্ম। ঠিক আছে? 5.45, যেখানে আমরা দেখতে পাচ্ছি ডিফিউশন কোএফিসিয়েন্ট অফ ইলেকট্রন, mobility of an electron, diffusion coefficient of hole, and mobility of a hole, they are actually তাদের রেশিওটা আসলে একটা কনস্ট্যান্ট বিহেভিয়ার শো করবে ফর এ পার্টিকুলার টেম্পারেচার। এবং কে বোলম্যানস কনস্ট্যান্ট টি যদি রুম টেম্পারেচার হয়, ই হচ্ছে তোমার ইলেকট্রনের চার্জ। তার মানে আমরা আগের দিন বলছিলাম যে ডিফিউশন কোএফিসিয়েন্ট এবং মোবিলিটি তারা হচ্ছে তোমার নট, দে আর ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার, এরকম একটা কথা বলছিলাম। কিন্তু আইনস্টাইন একটা ম্যাথমেটিক্স করে ক্যালকুলেশন করে দেখাইলো যে দেখো ডিফিউশন কোএফিসিয়েন্ট এবং মোবিলিটির মধ্যে একটা রিলেশনশিপ দাঁড় করানো যায়। ডিফিউশন কোএফিসিয়েন্ট এবং মোবিলিটি তারা kT বাই e এই ফ্যাক্টরের মাধ্যমে তারা রিলেটেড। ঠিক আছে? সো এই কথাটা এখন বলা যাবে দে আর নট ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার, দে আর রিলেটেড বাই দিস টার্ম। ঠিক আছে? kT বাই e. So this relation between the mobility and diffusion coefficient is known as Einstein relation. এই জন্য এই রিলেশনটা খুব ফেমাস এবং এটাকে আইনস্টাইন রিলেশন বলা হয়। এবং এখানে তোমার মোবিলিটি এবং ডিএন এর কিছু ভ্যালু দেওয়া আছে। এবং সিলিকনের ক্ষেত্রে দেখো মোবিলিটি 350, লাস্ট ক্লাসে আমরা দেখছি, অথচ ডিফিউশন কোএফিসিয়েন্ট হচ্ছে 35। সো তুমি যদি সিলিকনের মোবিলিটি জানো, ঠিক আছে, ইলেকট্রনের মোবিলিটি তুমি কে জানি আমরা, ইও জানি, টেম্পারেচার যদি আমরা কোন টেম্পারেচারে বের করতে যাচ্ছি তাহলে সেই টেম্পারেচারের টি বসিয়ে আমরা কিন্তু ইচ্ছা করলে ডিফিউশন কোএফিসিয়েন্ট ডিএনএ ভ্যালু বের করে ফেলতে পারি। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা মোটামুটি তোমার তোমার এটার সাথে এটা দেখা যায় মিনিমাম 30 টাইমস। ঠিক আছে? মোবিলিটি তোমার এটা থেকে এটা অনেক বড়। ঠিক আছে? সো সবসময় আমরা দেখতে পাবো যে মোবিলিটি গ্রেটার কোয়ান্টিটি দেন ডিফিউশন কোএফিসিয়েন্ট। আচ্ছা, এই রিলেটেড একটা এক্সাম্পল আছে 5.6, এটা দেখি। আচ্ছা, এবার একটা টপিক, সেটা হচ্ছে হল এফেক্ট, বেশ ইম্পর্টেন্ট। ঠিক আছে? হল এফেক্ট হচ্ছে লরেন্স ফোর্স আছে, সেই লরেন্স ফোর্সের উপরে বেস করে হয় যে আমরা যখন একটা ম্যাটেরিয়াল চিন্তা করি, সেই ম্যাটেরিয়ালের ভিতরে যখন ইলেকট্রন বা হোল থাকে, ঠিক আছে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, আবার হল এফেক্ট মেটালের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে? তুমি মেটালের ক্ষেত্রে বের করতে পারবা, আমরা এখানে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রেই বলছি। তো হল এফেক্ট দেখা যায় যে তোমার কোন একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ভিতরে যখন ইলেকট্রন বা হোল ফ্লো করে, তখন সেই ইলেকট্রন বা হোলের উপরে ইলেকট্রিক ফিল্ড ও ম্যাগনেটিক ফিল্ডের এফেক্টটা কিরকম সেটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। সো এই হল এফেক্ট ইউজ করে আমরা যদি কোনো, আমার হাতে যদি কোনো একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল থাকে, সেই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালটা কি টাইপের, এন টাইপ ম্যাটেরিয়াল না পি টাইপ ম্যাটেরিয়াল, সেটা আমি এই এক্সপেরিমেন্ট করে বের করতে পারবো। ঠিক আছে? তারপরে তাদের মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা কোয়ান্টিটি কত। ঠিক আছে? যদি এন টাইপ হয় তাহলে মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন হবে ইলেকট্রন, তার ভ্যালু কত। পি টাইপ হয় তখন তার মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন হবে তোমার হোল, তখন তার ভ্যালু কত, এবং সেই মেজরিটি ক্যারিয়ারের জন্য মোবিলিটি কেমন সেটা আমরা বের করতে পারবো। আর যে মোবিলিটি বের করতে পারি তখন আগের স্লাইডে যেটা দেখালাম ওখান থেকে তুমি ডিফিউশন কোএফিসিয়েন্টও বের করে ফেলতে পারবা।
সো বেসিক্যালি আমাদের তাহলে হল এফেক্ট ইজ এ ভেরি ইউজফুল এক্সপেরিমেন্ট অর টেকনিক, যেটা দিয়ে আসলে আমরা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের তোমার তার ম্যাটেরিয়ালটা কি ধরনের ইন্ট্রিনজিক, এক্সট্রিনজিক হলে তাহলে এন টাইপ, পি টাইপ, মেজরিটি ক্যারিয়ার কি, ঠিক আছে, ইলেকট্রন না হোল, সেই জিনিসগুলি বের করা যায়। আচ্ছা, তো এখন দেখো মেইনলি যে ফোর্সটা কাজ করে এখানে, সেই ফোর্সটা হচ্ছে যে তোমার যখন একটা পার্টিকেল ইলেকট্রন বা হোল মুভ করে, এবং সেখানে যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড বি থাকে, ম্যাগনেটিক ফিল্ড বি যদি থাকে, এবং যদি কোনো পার্টিকেল ইলেকট্রন বা হোল যার চার্জ যদি কিউ হয়, তখন দেখা যাবে ওই পার্টিকেলের উপর একটা ফোর্স কাজ করবে। সেই ফোর্সটাকে আমরা বলি এফ, এবং সেই ফোর্সটা তোমার পার্টিকেলের ভেলোসিটি এবং ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার হবে, বোথ। ঠিক আছে, সো এই জন্য ভি ক্রস বি আমরা দেখিয়েছি, এটা একটা ক্রস প্রোডাক্ট, যে ভেলোসিটি এবং ম্যাগনেটিক ফিল্ড এই দুইটা একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার। ঠিক আছে, এবং এই দুইটার সাথে পারপেন্ডিকুলার হবে আবার ফোর্স। ঠিক আছে, দ্যাট ইজ লরেন্স ফোর্স। ঠিক আছে, সো লরেন্স ফোর্স কাজ করবে যে তোমার যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড কোনো অ্যাপ্লাই করো কোনো একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে, তখন ইলেকট্রন বা হোলের যে চার্জ কিউ সে মুভ করবে, এবং সেই মুভমেন্টের যে ভেলোসিটি যদি ভি হয়, সেটা তার ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার। আবার এই দুইটা জিনিস, ভি ভেলোসিটি এবং ম্যাগনেটিক ফিল্ড উড বি পারপেন্ডিকুলার টু দ্য ফোর্স। ঠিক আছে, ফোর্স আবার এই দুইটার সাথে পারপেন্ডিকুলার হবে। একটা ছবি দেখাবো, তখন হয়তো ক্লিয়ার হবে। ঠিক আছে, সো এই যে এখানে আমরা বলছি দিস ফোর্স ইজ নোন অ্যাজ লরেন্স ফোর্স। ঠিক আছে, এবং চলো এখানে একটা ছবির জন্য দুইটা পয়েন্ট এখানে বলা আছে, আমি ছবিতে চলে যাই, তাহলে হয়তো এক্সপ্লেন করতে সহজ হবে। আচ্ছা, এই হচ্ছে একটা সেমিকন্ডাক্টর শীট, খেয়াল করো, এই একটা সেমিকন্ডাক্টর শীট। ঠিক আছে, এটা এক্স ওয়াই জেডটা কোন জায়গায়, দেখো এই জায়গায়। ঠিক আছে, এক্স হচ্ছে এদিকে পজিটিভ এক্স, এদিকে হচ্ছে নেগেটিভ এক্স, এদিকে হচ্ছে পজিটিভ ওয়াই, এদিকে হচ্ছে নেগেটিভ ওয়াই, পজিটিভ জেড, লেটস সে ডাউন হচ্ছে নেগেটিভ জেড। এখন এই যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালটাকে আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি Vx এইখানে, তাহলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তখন এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে Ix একটা কারেন্ট এইভাবে ফ্লো করছে। ঠিক আছে, এই যে Ix একটা কারেন্ট সে এইভাবে ফ্লো করছে। এখন যখন আচ্ছা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের এই যে উইডথ W দিল, এটা লেন্থ বললো L, আর তার থিকনেস বললো D। ফাইন। আর একটা ম্যাগনেটিক ফিল্ড তুমি রেখেছে এমন ভাবে যে এই ম্যাগনেটিক ফিল্ডটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের উপরে আপওয়ার্ড ডিরেকশনে কাজ করে, অর্থাৎ সেমিকন্ডাক্টর প্লেন যেটা আছে সেই প্লেনের সাথে সে উপরের দিকে এইভাবে কাজ করে ম্যাগনেটিক ফিল্ডটা। আচ্ছা, এখন যদি ম্যাগনেটিক ফিল্ড এইভাবে কাজ করে, এখন তুমি যদি ইলেকট্রন দিয়েও বলতে পারো, তুমি হোল দিয়েও বলতে পারো, যে কোনো ভাবে বলা যায়। তাহলে আমরা প্রথমে ইলেকট্রন দিয়ে বলি। আমার যদি কারেন্ট এদিকে ফ্লো করে, ঠিক আছে, আমার ম্যাগনেটিক ফিল্ড আছে যেটা অ্যাক্টিং পারপেন্ডিকুলারলি, ঠিক আছে, অন দিস সারফেস। আচ্ছা, আর কারেন্ট ফ্লো করছে এইদিকে। ঠিক আছে, কারেন্ট এইদিকে যদি ফ্লো করে, তার মানে ইলেকট্রনের ফ্লো হচ্ছে রাইট থেকে লেফটের দিকে। এই যে ইলেকট্রনের ফ্লো হচ্ছে রাইট থেকে লেফটের দিকে। আচ্ছা, এখন ইলেকট্রনের ফ্লো হচ্ছে রাইট থেকে লেফটের দিকে, আর এই ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই ইলেকট্রন ফ্লো, অর্থাৎ ইলেকট্রনের যে ভেলোসিটি ভি তার সাথে পারপেন্ডিকুলার আপওয়ার্ড ডিরেকশন আছে। তাহলে আমাদের লরেন্স ফোর্সের যে ফর্মুলাটা আমরা দেখলাম, ইলেকট্রনের ফ্লো যদি এদিকে হয় ভেলোসিটি, ম্যাগনেটিক ফিল্ড যদি পারপেন্ডিকুলার ডিরেকশন বি এর উপরের দিকে হয়, তাহলে ফোর্স ফিল করবে হচ্ছে এই দিকে। ঠিক আছে, ফোর্স হবে এই দিকে। তাহলে এই যে ফোর্সের ডিরেকশন হবে এই দিকে, সেই ফোর্স হবে ইলেকট্রনের ভেলোসিটি এবং ম্যাগনেটিক ফিল্ড বি এর সাথে পারপেন্ডিকুলার। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে তুমি যদি কারেন্ট অ্যাপ্লাই করো, তুমি যদি ভোল্টেজ অ্যাপ্লাই করো, যখন কারেন্ট ফ্লো করবে, তখন ইলেকট্রন যদি এদিকে মুভ করে, এবং ইলেকট্রন মুভ করবে যদি তোমার আসলে এটা এন টাইপ সেমিকন্ডাক্টর হয়, মানে তখন আমরা আসলে ইলেকট্রন কনসিডার করি। আর পি টাইপ সেমিকন্ডাক্টর হলে তখন আসলে আমরা হোল দিয়ে কনসিডার করি। ঠিক আছে, কারেন্ট আসলে সবসময় এদিকেই ফ্লো করবে, কিন্তু আমাদের মেজরিটি ক্যারিয়ার যেহেতু পি টাইপ সেমিকন্ডাক্টর হোল, তখন হোল দিয়ে ব্যাখ্যা করতে হয়। আর যদি মেজরিটি ক্যারিয়ার যেহেতু আমাদের তখন ইলেকট্রন, তখন ইলেকট্রন দিয়ে ব্যাখ্যা করতে হয়। আচ্ছা, এখন যেটাই হোক, ইলেকট্রন তার মানে ম্যাগনেটিক ফিল্ড থাকলে, ইলেকট্রন এদিকে ভেলোসিটি থাকলে, সে তখন একটা ফোর্স ফিল করবে, এন্ড ইলেকট্রন তখন এই দিকে চলে আসবে। এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছ, তখন ইলেকট্রন করবে কি, এই লেফট এই পাশে এসে ইলেকট্রন এই সাইডে অ্যাকোমোডেট হবে। ইলেকট্রন তখন এই সাইডে অ্যাকোমোডেট হবে। কেন? কারণ ইলেকট্রন একটা গ্রিড ভেলোসিটি ছিল এইদিকে রাইট থেকে লেফটের দিকে, আর একটা আপওয়ার্ড ডিরেকশন, একটা পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড ছিল, যার জন্য লরেন্স ফোর্স অনুযায়ী সে এইদিকে একটা তোমার গ্রিড ভেলোসিটি ফিল করবে, সেই জন্য ইলেকট্রন তোমার এদিকে অ্যাকোমোডেট হবে। যখন তোমার ইলেকট্রন এদিকে অ্যাকোমোডেশন শুরু হবে, তার মানে এইদিকে তোমার হোল অ্যাকোমোডেশন শুরু হবে। ওকে, ইলেকট্রন এদিকে অ্যাকোমোডেশন হওয়া মানে হচ্ছে তোমার এইদিকে হোল অ্যাকোমোডেশন হওয়া শুরু হবে এট দ্য সেম টাইম। আচ্ছা, যখন তোমার এইখানে ইলেকট্রন অ্যাকোমোডেশন শুরু হইলো, এখানে হোল অ্যাকোমোডেশন শুরু হইলো, তার মানে এদিকে পজিটিভ চার্জ, এদিকে নেগেটিভ চার্জ,
পজিটিভ চার্জ যখনই ডেভেলপ করা শুরু করলো তখনই কিন্তু এই পজিটিভ চার্জ থেকে এইখানকার যে অ্যাকুমুলেটেড নেগেটিভ চার্জ তার দিকে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, সেটা কি ইএইচ। ঠিক আছে, আচ্ছা তার মানে এই পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে ইএইচ। আচ্ছা কিন্তু এই ইএইচ এর ডিরেকশন হচ্ছে কিন্তু এই দিকে, সেই ইএইচ এর ডিরেকশন যেদিকে ইলেকট্রন কিন্তু তার অপোজিট দিকে যেতে চায়, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে লরেন্স ফোর্স সে করে কি ইলেকট্রনকে এদিকে নিয়ে আসে। তাহলে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে ইলেকট্রন প্রথমে এদিকে অ্যাকোমোডেট হবে, সেই ডিউ টু লরেন্স ফোর্স এদিকে ইলেকট্রন অ্যাকোমোডেট হবে, এদিকে হোল অ্যাকোমোডেট হবে, হওয়ার পরে যখন হতে থাকবে তখন এট দ্য সেম টাইমে ইলেকট্রিক ফিল্ডও ডেভেলপ করতে থাকবে, কিন্তু ইলেকট্রিক ফিল্ড শুরুতে সাফিসিয়েন্ট এনাফ হবে না যে কিনা এই ইলেকট্রন অ্যাকোমোডেশন এই সাইডে বাধা দিবে। সো ইনিশিয়ালি ইলেকট্রিক ফিল্ড যেটা সেটার স্ট্রেংথ কম থাকবে ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ফোর্স লরেন্স ফোর্স তার তুলনায়। সো যখন এই ইলেকট্রন অ্যাকোমোডেশন হতে হতে এখানে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট হবে এবং এখানেও হোল সাফিসিয়েন্ট হবে, এবং তার দরুন এইখানে যে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটা তখন সাফিসিয়েন্ট এনাফ হবে যে কিনা এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে লরেন্স ফোর্স তৈরি হচ্ছে এইদিকে, ঠিক আছে, তাকে অপোজ করতে পারবে। ঠিক আছে, তখন ইলেকট্রন আর এদিকে অ্যাকোমোডেট হবে না, হোলও এদিকে অ্যাকোমোডেট হবে না, তখন ইলেকট্রন সুন্দর করে এদিক দিয়ে ফ্লো করা শুরু করবে। সো শুরুতে তুমি যখন কানেকশন দিবা কিছুক্ষণের জন্য দেখা যাবে যে তোমার অ্যাকুমুলেশন হবে, এই পাশে ইলেকট্রন অ্যাকুমুলেশন হবে, এই পাশে মোমেন্টারি উইদিনে কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যায়, এইদিকে ইলেকট্রন অ্যাকুমুলেশন হবে, এইদিকে হোলের অ্যাকুমুলেশন হবে। ঠিক আছে, হয়ে কিছু তোমার এই পাশে যেহেতু তুমি এখানে যদি বলি আমি এই পাশে ইলেকট্রন কি বলে এই পাশে ইলেকট্রন অ্যাকুমুলেট হচ্ছে, তাহলে এই লাইন থেকে আমি এখানে পাবো নেগেটিভ চার্জ, আর এইখান থেকে আমি এখানে পাবো আসলে পজিটিভ। ঠিক আছে, এটা আসলে হোলের জন্য দেখানো হয়েছে। ঠিক আছে, যে তোমার হোল যদি হয় হোল এই পাশে অ্যাকুমুলেট হবে আর ইলেকট্রন তখন অ্যাকুমুলেট হবে এই সাইডে। হোল অ্যাকুমুলেশন হলে হোলের জন্য তোমার এটা হচ্ছে পজিটিভ আর ইলেকট্রনের জন্য এটা হচ্ছে নেগেটিভ, এইভাবে দেখানো হয়েছে। ঠিক আছে, সো তোমার যদি আবার হোলের কথা চিন্তা করো, সো হোল যদি এদিক থেকে এই সাইড থেকে এই সাইডে ফ্লো করে, ঠিক আছে, কারেন্টের ডিরেকশনে, তখন একইভাবে ম্যাগনেটিক ফিল্ড আপওয়ার্ড ডিরেকশনে ক্যারিয়ার এদিকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডের দিকে যাচ্ছে, তখন ম্যাগনেটিক ফিল্ডের জন্য এই ক্যারিয়ার গুলি হোল একটা ফোর্স ফিল করবে, লরেন্স ফোর্স, সে কিনা এই দিকে কাজ করবে, যার জন্য হোলটা তোমার এই পাশে অ্যাকুমুলেট হবে। ঠিক আছে, তো হোল যখন অ্যাকুমুলেট হবে এই পাশে তখন ইলেকট্রন অ্যাকুমুলেট হবে, এবং এই অ্যাকুমুলেশন যখন সাফিসিয়েন্ট এনাফ হবে তখন এই অ্যাকুমুলেশনের জন্য এই দিকে যে ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ হবে সে করবে কি এই হোলের এই দিকে অ্যাকুমুলেশনটাকে বাধা দিবে। ঠিক আছে, হোলের অ্যাকুমুলেশন হচ্ছে ডিউ টু ম্যাগনেটিক ফিল্ডের কারণে তৈরি লরেন্স ফোর্স, আর ইলেকট্রিক ফিল্ডের জন্য যে বাধাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অ্যাকুমুলেশনের কারণেই আবার তোমার একটা ফিল্ড তৈরি হবে, সে করবে কি এটাকে বাধা দেবে। সো আসলে তোমার কিউইএইচ, ঠিক আছে, একটা ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা ফোর্স বলতে পারো, আর ম্যাগনেটিক ফিল্ডের জন্য একটা ফোর্স থাকবে কিউ ভেলোসিটি ইনটু ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, যেটাকে লরেন্স ফোর্স বলে, একটা এটাকে ব্যালেন্স করবে। সেই কথাটা এখানে বলছি, যখন accumulation continue হবে until the increase in EH, অর্থাৎ এই যে ইলেকট্রিক ফিল্ড is sufficient enough to stop the accumulation process। ঠিক আছে, সো যতক্ষণ ইলেকট্রিক ফিল্ডটা ডেভেলপ করতে থাকবে একটা সময় যেটা সাফিসিয়েন্ট এনাফ হবে সে করবে কি তখন ইলেকট্রন অ্যাকুমুলেশন এই পাশে এটাকে স্টপ করে দিবে। ঠিক আছে, সো তারপরে দেখবা যে তুমি স্টেডি স্টেটে পৌঁছে যাবে। সো শুরুতে স্টেডি স্টেট থাকবে না কিছুক্ষণের জন্য, তারপরে তারা স্টেডি স্টেটে পৌঁছে যাবে। এরপরে ফার্দার কোনো অ্যাকুমুলেশন ইলেকট্রন এবং এখানে কোনো হোল তৈরি হবে না। আবার যদি হোল চিন্তা করো তাহলে হোলের অ্যাকুমুলেশন এখানে এবং ইলেকট্রনের অ্যাকুমুলেশন হবে না। সো এইখানে যে ইলেকট্রনের অ্যাকুমুলেশন আর এখানে যে হোলের অ্যাকুমুলেশন হলো যার জন্য তুমি একটা ভোল্টেজ পাবে এখানে, অথবা তুমি যদি হোল দিয়ে ব্যাখ্যা করো পি টাইপ মেজরিটি ক্যারিয়ার সেমিকন্ডাক্টর চিন্তা করো, হোল এই পাশে অ্যাকুমুলেট হলো তখন তোমার এই পাশে পজিটিভ চার্জ এবং এই পাশে নেগেটিভ চার্জ থাকবে, তখন তার পোলারিটি হবে এটা প্লাস এটা মাইনাস। আর যদি ইলেকট্রন চিন্তা করো মেজরিটি ক্যারিয়ার ইন দ্য সেমিকন্ডাক্টর, ইলেকট্রন এদিকে অ্যাকুমুলেট হবে, হোল এই পাশে অ্যাকুমুলেট হবে, তখন কিন্তু এই পোলারিটিটা চেঞ্জ হবে। ঠিক আছে, পোলারিটি চেঞ্জ হবে, এটা হয়ে যাবে মাইনাস, এটা হবে প্লাস। আচ্ছা, এখানে এই যে লরেন্স ফোর্সের ডিরেকশনটা এটা এখানে দেখানো হয়েছে, যে দেখো বোথ ক্ষেত্রে লরেন্স ফোর্সের ডিরেকশন কিন্তু একই দিকে, এখানেও লরেন্স ফোর্স এখানেও লরেন্স ফোর্স। এটা আমি অন্য একটা বই থেকে ছবিটা নিয়েছি, এসও কাসপ, দেখতে পারো। ঠিক আছে, যে দুই ক্ষেত্রে আসলে লরেন্স ফোর্সটা একই দিকে ডিরেকশন দেখানো হয়েছে। ঠিক আছে, এই এবং এখানেও তাই, এই যে দেখো এখানেও হোল অ্যাকোমোডেশন ডিউ টু লরেন্স ফোর্স এবং ইলেকট্রন অ্যাকোমোডেশন ডিউ টু লরেন্স ফোর্স আসলে একই ডিরেকশনে। সেটা কোন ডিরেকশন, আমরা বলি নেগেটিভ ওয়াই ডিরেকশন। কেন, কারণ পজিটিভ ওয়াই ডিরেকশন হচ্ছে এদিকে আর নেগেটিভ ওয়াই ডিরেকশন তার বিপরীত দিকে, এই জন্য এটাকে বলি আমরা নেগেটিভ ওয়াই ডিরেকশন। ওকে, আচ্ছা, সো এখানে দেখো আমি লিখে রাখছি লরেন্স ফোর্স অ্যাক্টিং ইন দা নেগেটিভ ওয়াই ডিরেকশন, এবং সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, সো কিউ দিয়ে বলতে পারো অথবা ইলেকট্রনের চার্জ ই দিয়ে বলতে পারো। আর
ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে লরেন্স আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য। আচ্ছা আর যখন এই অ্যাকুমুলেশন হইতে থাকবে তখন কিন্তু তোমার এট দ্য সেম টাইম ইলেকট্রিক ফিল্ডও ডেভেলপ করতেছে। অ্যাকুমুলেশন বিল্ডস আপ এবং এই অ্যাকুমুলেশনের দরুন ইলেকট্রিক ফিল্ড এবং সেখানে একটা তোমার ফোর্স তৈরি হবে অপোজিট ডিরেকশনে একটা ফোর্স তৈরি হবে, সেটা হচ্ছে QEH। এটা এক সময় নিজেদেরকে ব্যালেন্স করবে, তখন এই ফোর্স নেট ফোর্স হবে ইকুয়াল টু 0। এটা একটা আরেকটাকে ব্যালেন্স করবে। সো একটা হবে পজিটিভ বলতে পারো তুমি, আরেকটা হবে নেগেটিভ। সো যদি একটা আরেকটাকে ব্যালেন্স করে, একটা পজিটিভ একটা নেগেটিভ, সো তুমি লিখতে পারো এই ইকুয়েশনটা। ঠিক আছে, সো এইখানে আমি ওই কাসবের বই থেকে আরেকটা ছবি নিয়ে আসছি, দেখো আমি নিজে একটু এখানে একটু চেঞ্জ করছি, তোমরা পাবা না এরকম ছবি। ঠিক আছে, এইখানে দেখো যে একটা চার্জের ক্ষেত্রে দেখানো হচ্ছে তার ভেলোসিটি হচ্ছে এদিকে, ফাইন। ইলেকট্রনের ক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো তার ভেলোসিটি এদিকে। আচ্ছা, সেই ইলেকট্রনের ভেলোসিটি এইদিকে, ফাইন। সে করতেছে কি তোমার নিচের দিকে তোমার লরেন্স ফোর্স ফিল করতেছে, এবং এইদিকে যখন অ্যাকুমুলেশন হবে, ঠিক আছে, তখন এইদিকে ইলেকট্রন অ্যাকুমুলেশন হবে, এইদিকে তোমার পজিটিভ চার্জ অ্যাকুমুলেশন হবে। সো এইদিকে তোমার একটা ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করবে, সেই ইলেকট্রিক ফিল্ড আবার এই ইলেকট্রন অ্যাকুমুলেশনকে বাধা দিবে, সেই বাধাটা আবার দেখানো হচ্ছে EH। ঠিক আছে, সো এইটা আর এইটা একটা সময় ব্যালেন্স হবে। ঠিক আছে, শুরুর দিকে তো এটা সবসময় আসলে তুমি যখন একটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিছো তখন কিন্তু এটা কনস্ট্যান্ট, কিন্তু শুরুর দিকে এই ভ্যালুটা থাকবে না, বা বলতে পারো স্যার 0। তারপরে এই ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে 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 যখন এটা সমান হবে তখন এই অ্যাকুমুলেশন প্রসেস স্টপ, তখন স্টেডি স্টেটে পৌঁছায় যাবে। ঠিক আছে, আর কোনো ফার্দার অ্যাকুমুলেশন হবে না, এবং এই ডিরেকশনে তখন ইলেকট্রন ফ্লো করা শুরু করবে। শুরুর দিকে কিছুক্ষণ মোমেন্টারি এই অ্যাকুমুলেশন হবে এইদিকে, এবং এইদিকে ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ হবে। তারপর যখন ইকুয়াল হয়ে যাবে তারপর আবার ইলেকট্রন ফ্লো স্টেডি স্টেটে পৌঁছে ইলেকট্রন ফ্লো করা শুরু করবে। তার মানে যখন অ্যাকুমুলেশন হবে তখনও কিছু ইলেকট্রন ফ্লো করবে, শুরুর দিকে হয়তো কিছু কারেন্ট কম পেতে পারো তুমি, কিন্তু তারপরে একটা স্টেডি স্টেট কারেন্ট পাবা। আর হোলের ক্ষেত্রে হচ্ছে এইদিকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে দেখো VDX এভাবে করে দেখানো হয়েছে, এবং হোলের ক্ষেত্রে এইটা এইদিকে এটাকে এটা ব্যালেন্স করবে। এখানে ভিতরে প্লাস সাইন দিয়ে দিলে ভালোই হতো, বাট এটা যেহেতু আমার নিজের বানানো, এই ছবি থেকে কেটে আমি বানাইছি, এখানে একটা প্লাস সাইন দিয়ে দিব না, তাহলে তো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, সো আলটিমেটলি আসলে যখন ব্যালেন্স হবে স্টেডি স্টেটে পৌঁছাবে তখন এই দুটো হবে ইকুয়াল। ঠিক আছে, সো আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এই হল ভোল্টেজের পোলারিটিটা কি এবং হল ভোল্টেজের পরিমাণটা কতটুকু, অ্যামাউন্ট, ম্যাগনিটিউড, সেই দুইটা জিনিস আমাদের লাগে ক্যালকুলেশনে। আচ্ছা, সো ইনডিউস ইলেকট্রিক ফিল্ডের জন্য আমরা আসলে এটাকে বলি হল ফিল্ড। ঠিক আছে, EH। এবং এই হল ফিল্ডের জন্য যে ভোল্টেজটা ডেভেলপ করে সেটাকে বলি আমরা VH। ঠিক আছে, সো এইখানে VH একটা ডেভেলপ করতেছে, যেটা হচ্ছে এই EH এর জন্য। তুমি EH চিন্তা করতে পারো এটা হোলের জন্য, ইলেকট্রনের জন্য EH হবে এই ডিরেকশনে, সেটা হচ্ছে এইটা EH। ঠিক আছে, এবং তার জন্য তোমার সেমিকন্ডাক্টর লেন্থ যদি বা উইথ যদি চিন্তা করো W এইদিকে, ঠিক আছে, এটা যদি নাও ক্রস সেকশনে, আর এটা তো লেন্থ, আসলে এটা ডাব্লুটা নিতে হবে কারণ তুমি তার এই দিক থেকে তার হল ভোল্টেজ নিচ্ছ এই জন্য। তো সেই হিসাবে হল ভোল্টেজ ইকুয়াল টু হচ্ছে E ইনটু W। সো EH is assumed positive in the plus y direction আর VH is তোমার পজিটিভ উইথ দ্য পোলারিটি শোন, আমরা এখানে হোলের ক্ষেত্রে বলছি। তো পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যেহেতু হোল আর দ্য মেজরিটি ক্যারিয়ার এন্ড দ্য হল ভোল্টেজ উইল বি, যার ফলে এই PH টা হবে তোমার পজিটিভ। ইন এন টাইপ সেমিকন্ডাক্টর ইলেকট্রনস হচ্ছে মেজরিটি ক্যারিয়ার এবং হল ভোল্টেজ তখন হবে অপোজিট পোলারিটি, এবং এখানে তুমি নেগেটিভ ভ্যালু পাবা। ঠিক আছে, আচ্ছা, এখন এই পোলারিটি অফ হল ভোল্টেজটাকে আমরা তোমার ইউজ করি আসলে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল যখন আমরা হল এফেক্ট করি এক্সপেরিমেন্টে, তখন ম্যাটেরিয়ালটার মধ্যে মেজরিটি ক্যারিয়ার এন টাইপ না পি টাইপ সেটা আসলে বোঝা যায় না। কিভাবে বুঝতে হয়, তুমি আসলে মেজারমেন্ট থেকে ওই পোলারিটি দিয়ে বুঝতে পারবা যে মেজারমেন্টের পোলারিটি থেকে প্লাস এবং মাইনাস। ঠিক আছে, অর্থাৎ এই যে এই পাশে পোলারিটি আর এই পাশে পোলারিটি, যেহেতু ম্যাগনেটিক ফিল্ড দিয়েছো যার জন্য এবং কারেন্টের ফ্লোর ডিরেকশনটা কনস্ট্যান্ট এইদিকে, সো সেটা থেকে তুমি বুঝে যাবা যে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন হয় তাহলে সেই দিকে অ্যাকোমোডেট হবে, তার মানে পোলারিটিতে এখানে মাইনাস হবে এখানে প্লাস হবে। ঠিক আছে, তুমি ভোল্টমিটার লাগাও তখন এখানে মাইনাস পাবে এখানে প্লাস পাবে। আর যদি তোমার পি টাইপ সেমিকন্ডাক্টর নাও তখন মেজরিটি ক্যারিয়ার দেখা যাবে যে হোল, তখন হোল অ্যাকোমোডেশন এদিকে হবে, তখন দেখা যাবে যে এই পাশটা পজিটিভ হবে এই পাশটা নেগেটিভ হবে। এইটা থেকে আমরা আসলে বুঝে যাই যে ম্যাটেরিয়ালটা কি পি টাইপ না এন টাইপ, এবং সেটা থেকে আমরা বুঝে যাই ম্যাটেরিয়ালের মেজরিটি কনসেন্ট্রেশন মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন কোনটা। সো এই পোলারিটি থেকে VH এর পোলারিটি থেকে আমরা বুঝে যাব এটা কি সেমিকন্ডাক্টরটা কি এন টাইপ না পি টাইপ, এবং তার পোলারিটি থেকে আসলে এটা ডিটারমাইন করা যায়। গেল, আচ্ছা, তো তারপরে তুমি এই যে হল ভোল্টেজ EH কে তুমি যদি ভেলোসিটি রিড ভেলোসিটি ইনটু W ফিল্ড দিয়ে, না সরি 5.48 হচ্ছে এটা, আর 5.47 এ যাই, 5.47 হচ্ছে। আচ্ছা, এইখানে আমরা যদি এই যে এই ইকুয়েশনটা আর কি যেটা আমরা বললাম একটু আগে হল ভোল্টেজ, সেটাকে আমরা যদি
তোমার এইখানে বসাই 5.47 এ বসাই, ঠিক আছে, তখন আমরা ওই দুই পাশে কিউ আছে, কিউ কিউ কাটা যাবে, ই ইকুয়াল টু বিএক্স বিজেড আছে, ঠিক আছে, আর এই পাশ থেকে তুমি আসলে ভিএস পাচ্ছ, ঠিক আছে, এটা বসাও, বা ই ডাব্লিউ ভ্যালু ওখান থেকে নিয়ে আসো, এখান থেকে ই এর ভ্যালু নিয়ে আসো, বিএক্স ভিজেড এটাও নিয়ে আসতে পারো, এখানে বসায় দাও, বসায় তারপর এইটা এই ইকুয়েশন পাবা, এবং এখান থেকে তুমি বিএক্স কে তুমি ভিডিএক্স ও বলতে পারো, সমস্যা নাই। সেটা আমরা জানি যে তোমার পি টাইপ সেমিকন্ডাক্টর যদি তুমি চিন্তা করো, ভিডিএক্স হচ্ছে কারেন্ট ডেন্সিটি ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ ইনটু মেজরিটি ক্যারিয়ার হোলের কনসেন্ট্রেশন, ঠিক আছে। আচ্ছা, কারেন্ট ডেন্সিটি যে সেটা ইকুয়াল টু হবে কারেন্ট ডিভাইডেড বাই এরিয়া, ডাব্লিউ ইনটু ডি হচ্ছে আমাদের এরিয়া, ওকে, ডাব্লিউ ইনটু ডি, ডাব্লিউ হচ্ছে এটা, ঠিক আছে, আর আমাদের লেন্থ থিকনেস হচ্ছে ডি, সেখান থেকে আমরা বলতেছি এই এরিয়াতে কাজ করছে, সেজন্য আমরা ডাব্লিউ ডি নিলাম, আর কারেন্ট হচ্ছে আই, আই ডিভাইডেড বাই এরিয়া, সো ইট উইল গিভ ইউ দ্য কারেন্ট ডেন্সিটি, ওকে। আচ্ছা, সো এইভাবে তুমি 5.50 এখান থেকে ভিডিএক্স পাচ্ছ, এটা তুমি এইখানে বসাও, ভিডিএক্স আর ভিএক্স একই কথা, এখানে বসাও 5.49 এ, বসালে তুমি এই 5.51 এই ইকুয়েশন পাবো, ঠিক আছে। এই ইকুয়েশনটাকে আমরা বলছি হল ভোল্টেজ ভিএইচ, এবং এই ইকুয়েশনের 1/EP এটাকে বলি আমরা হল কোফিশিয়েন্ট, ঠিক আছে। সো মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন পি এর ভ্যালু এখানে বসে ইলেকট্রনের চার্জ বসে তুমি হল কোফিশিয়েন্ট বের করে ফেলতে পারবে, ঠিক আছে। সো এখান থেকে যেহেতু তুমি হল ভোল্টেজ মেজার করবা এক্সপেরিমেন্টালি, যেহেতু তুমি হল ভোল্টেজ এক্সপেরিমেন্টালি মেজার করবা, ম্যাগনেটিক ফিল্ড তোমার জানা থাকবে, ঠিক আছে, বি তুমি জানো, কারেন্ট তুমি অ্যামিটার দিয়ে বের করবা, সো তার মানে হচ্ছে তুমি আসলে এখানে ওই ভ্যালুগুলি বের করে এখানে যদি বসাও, তাহলে তুমি পি এর ভ্যালু পেয়ে যাবে। সো পি এরটাকে এই ফর্মে লেখো। সো তুমি মেজার করবা কি, কারেন্ট মেজার করবা ওখান থেকে, ম্যাগনেটিক ফিল্ড মেজার করবা, আর হল ভোল্টেজ মেজার করবা, আর ডি তো আমাদের জানাই থাকবে সেমিকন্ডাক্টরের থিকনেস কতটুকু, তাহলে আমরা তোমার মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন হোলটা ডিটারমাইন করতে পারবো ফ্রম দ্য কারেন্ট, ফ্রম দ্য ম্যাগনেটিক ফিল্ড এন্ড ইউজিং এন্ড ভোল্টেজ, এই তিনটা জিনিসকে ইউজ করে আমরা আসলে পিটা বের করে ফেলতে পারবো। সিমিলারলি তুমি যে এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আসো, হল ভোল্টেজ হবে এই ইকুয়েশন, জাস্ট এখানে মাইনাস হবে আর এখানে ইলেকট্রন এন আসবে, সো এন কে তুমি এই ফর্মে লেখো, ঠিক আছে। এখান থেকে হল কোফিশিয়েন্ট আমরা বললাম আর এইচ ইকুয়াল টু -1/En, ঠিক আছে। আর ইলেকট্রনের কনসেন্ট্রেশন তো আসলে পজিটিভ বা বা নেগেটিভ কিছু না, আসলে এই নেগেটিভ দিয়ে আসলে পোলারিটি বোঝায়, এবং এই নেগেটিভ দিয়ে বোঝায় যে আসলে ম্যাটেরিয়ালটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে। সো এখান থেকে তুমি এন কে নিয়ে আসছো বের করে, সো এখানে পোলারিটি ইট ডাজন্ট ম্যাটার, এই কথাটা এখানে লেখা আছে, ইলেকট্রন কনসেন্ট্রেশন আসলে পজিটিভ কোয়ান্টিটি, কিন্তু হল ভোল্টেজটা হচ্ছে নেগেটিভ কোয়ান্টিটি, এই জন্য আমরা এইখানে নেগেটিভ চিহ্নটা রেখেছি, কিন্তু কনসেন্ট্রেশনের ক্ষেত্রে নেগেটিভ চিহ্নটা রাখিনি, ঠিক আছে, বাট এন্ড ইট মেক সেন্স, ওকে। এখান থেকে একই তুমি কারেন্ট, তারপর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর হচ্ছে হল ভোল্টেজ, এইটা থেকে তুমি আসলে বুঝে যাবা যে মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন ইলেকট্রনের পরিমাণটা কত, মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন হলে পরিমাণটা কত, ঠিক আছে। তুমি আসলে কনসেন্ট্রেশন দুই ক্ষেত্রেই পাবা, কিন্তু পোলারিটি থেকে তোমার বুঝতে হবে যে এটা কি এন টাইপ না এটা হচ্ছে পি টাইপ, ঠিক আছে। সো মেজারমেন্টের সময় এই জিনিসটা খেয়াল রাখতে হয় যে হল ভোল্টেজের আমার হলের এর পোলারিটিটা কি, পোলারিটি পজিটিভ হলে যে কনসেন্ট্রেশন ক্যালকুলেশন আসবে এটা এবং এটা কিন্তু একই ক্যালকুলেশন, ঠিক আছে, যে কনসেন্ট্রেশনের ক্যালকুলেশন আমি করব সেই কনসেন্ট্রেশন পাওয়ার পর আমি বলবো এই কনসেন্ট্রেশন হচ্ছে হোলের কনসেন্ট্রেশন। যদি আমি পোলারিটি পাই নেগেটিভ, তখন আমি বলবো হোলের কনসেন্ট্রেশন, সরি এটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রনের কনসেন্ট্রেশন, ঠিক আছে। সো মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন যখন তুমি ডিটারমাইন করলা, তারপরে তুমি কারেন্ট ডেন্সিটি এই ইকুয়েশন জানো, পি জানো, কারেন্ট ডেন্সিটি বের করা যাবে আইএক্স বাই ডাব্লিউডি দিয়ে, ঠিক আছে। আর ইএক্স ইলেকট্রিক ফিল্ডকে তুমি ভিএক্স বাই এল এই ফর্মে লিখতে পারো, ইপি মিউ আছে, তাহলে এগুলি আমরা জানি, ঠিক আছে। আই তো মেজার করি, ডাব্লিউডি আমরা জানি, এল জানি, ভিএক্স আমরা জানি, ঠিক আছে। সো ভিএক্স হচ্ছে তোমার হল ভোল্টেজ, ঠিক আছে, সেটা তুমি ইউজ করলা, ঠিক আছে। আর পি তো আমরা একটু আগে বের করলাম, তাহলে তুমি মোবিলিটি মিউ পি পেয়ে যাবে, সো মিউ পি তুমি এখানে লেখো। সো মোবিলিটি বের করতে হলে তোমার কারেন্ট, লেন্থ, ভোল্টেজ, হল ভোল্টেজ, ডাব্লিউ ডি, আর হচ্ছে একটু আগে যে বের করলাম মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন হোল, বসাও, তাহলে তুমি মোবিলিটি পেয়ে যাবে হোল। আর একই ইকুয়েশন হবে, পি এর জায়গায় এন হবে, মেজরিটি ক্যারিয়ার যদি ইলেকট্রন হয় এবং সেটার জন্য পোলারিটি যদি নেগেটিভ হয়, তাহলে বুঝতে হবে এটা এই ম্যাটেরিয়ালের ভিতরে ইলেকট্রন কনসেন্ট্রেশন মেজরিটি, তখন এখানে এন বসাও, এন ধরবা এবং এন এর সংখ্যা বসাও, তখন তুমি মোবিলিটি পেয়ে যাবে ফর ইলেকট্রন, ওকে। তো তার মানে হল ভোল্টেজ বা হল এফেক্ট এই এক্সপেরিমেন্ট করে আমরা পোলারিটি পাচ্ছি, তারপর সেই পোলারিটি থেকে এটাকে পি টাইপ সেমিকন্ডাক্টর না এন টাইপ সেমিকন্ডাক্টর সেটা বলতে পারছি, এবং পি টাইপ বা এন টাইপ সেমিকন্ডাক্টর বলার পরে তার মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন কেমন সেটাও বলতে পারছি, তারপরে তার মোবিলিটি বের করতে পারছি। আবার মোবিলিটি যখন বের করতে পারছো, আইনস্টাইন রিলেশন থেকে তুমি ডিফিউশন কোএফিশিয়েন্টও বের করতে পারবা, ওকে। আচ্ছা, এই টপিকটা আছে, এটার খুব ডিটেলস আমি সেকেন্ড ইয়ারে পড়াচ্ছি না, তোমরা থার্ড ইয়ারে এটা পড়বা, ঠিক আছে। আমি জাস্ট একটা জিনিস বলি, এখানে সেমিকন্ডাক্টর ডিভাইসে
ম্যাটেরিয়াল হচ্ছে সেমিকন্ডাক্টর, বাট আউটসাইড ওয়ার্ল্ড কিন্তু তোমার মেটাল। দেখো ডায়োডের দুই পাশে মেটাল কন্টাক্ট। এখানে আমি একটা তোমার একটা শর্টকি রেকটিফাইং ডায়োড রাখলাম, ঠিক আছে। সেখানেও তোমার এখানে 3টা পিন আছে, ঠিক আছে। সবগুলি দেখো যত ধরনের ডায়োড হোক বা তোমার ট্রানজিস্টর হোক হোয়াটএভার, এই সেমিকন্ডাক্টর বাইরে আউটসাইড ওয়ার্ল্ড হচ্ছে মেটাল। তাহলে সেমিকন্ডাক্টর সাথে মেটালে কিন্তু একটা ইন্টারফেস হচ্ছে, এবং সেটা দেখা যায় দুই ধরনের ইন্টারফেস হইতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে আমরা বলি শর্টকি কন্টাক্ট, আর একটাকে বলি আমরা ওহমিক কন্টাক্ট। এখন সিলিকন ডায়োডের ক্ষেত্রে যেমন তোমার ভোল্টেজ ড্রপ হয় 0.6 থেকে 0.7 ভোল্ট। আর শর্টকি ডায়োড যদি ইউজ করো, অর্থাৎ মেটাল এবং সেমিকন্ডাক্টর যদি ইউজ করো, আমরা জানি সিলিকন ডায়োড হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের যে জাংশনটা, ঠিক আছে, পিএন জাংশনটা, সেটার জন্য যে ভোল্টেজ ড্রপ সেটা হচ্ছে 0.6 বা 0.7 ভোল্ট ধরি আমরা সিলিকনের ক্ষেত্রে। জার্মেনিয়ামের ক্ষেত্রে একটু কম ধরে 0.3। কিন্তু যদি মেটাল এবং সেমিকন্ডাক্টরের ইন্টারফেসে যদি এই ধরনের কোনো ভোল্টেজ ড্রপ হয়, সেটাকে তখন বলা হয় শর্টকি ডায়োড ভোল্টেজ ড্রপ, এবং তার ভ্যালু দেখা যায় আরো কম থাকে, সিলিকনের থেকে এর ভ্যালুটা কম থাকে। তার মানে এই লোয়ার ভোল্টেজ ড্রপ যদি থাকে, তার মানে তুমি একটা হাই স্পিড সুইচিং যদি ইউজ করতে চাও, ঠিক আছে, তাহলে লোয়ার ভোল্টেজ ড্রপ হলে তোমার সুইচিং স্পিডটা ভালো হবে এন্ড ইউ উইল হ্যাভ বেটার সিস্টেম এফিসিয়েন্সি। এই ভোল্টেজ ড্রপটা একটু লিটল বিট হায়ার, রিলেটিভলি হায়ার, তো যার জন্য দেখা যাবে যে হাই স্পিড বা সুইচিং ডিভাইসের ক্ষেত্রে এটা এই ভোল্টেজ ড্রপ হওয়ার জন্য তোমার এত সুইচিং স্পিড যেটা খুব ডিজায়ারেবল যেখানে, সেখানে খুব ভালো কাজ করবে না। আচ্ছা, এখন শর্টকি কন্টাক্ট আর ওহমিক কন্টাক্ট দুইটা, এইটাকে যেটা হচ্ছে যে মেটাল এবং সেমিকন্ডাক্টর, আমরা যদি ধরি যে লাইট ইনডোপ সেমিকন্ডাক্টর যদি হয়, সেই লাইট ইনডোপ সেমিকন্ডাক্টরের মধ্যে যদি তোমার শর্টকি ব্যারিয়ার ফর্ম করে, ঠিক আছে, সেটাকে বলি আমরা শর্টকি কন্টাক্ট। এবং সেই শর্টকি ব্যারিয়ার ফর্ম করলে আমরা বলি ফাই এম ওয়ার্ক ফাংশন থাকতে হবে, ঠিক আছে। আর ওহমিক কন্টাক্টরের ক্ষেত্রে আমরা বলি যদি এই শর্টকি ব্যারিয়ার ফর্ম না করে, যদি এই শর্টকি ব্যারিয়ার না থাকে বা ফাই এম না থাকে, তখন সেটাকে বলি আমরা ওহমিক কন্টাক্ট, ঠিক আছে। বা রেকটিফাইং শর্টকি ব্যারিয়ার ডাজ নট ফর্ম ইন অল। সাধারণত এই শর্টকি ব্যারিয়ার, এটাকে রেকটিফাইং ব্যারিয়ারও বলে, যে ডায়োডের মতো একটা ব্যারিয়ার মেটাল এবং সেমিকন্ডাক্টর জাংশনে সবসময় ফর্ম করে না। যদি ফর্ম করে তাহলে হচ্ছে শর্টকি ব্যারিয়ার বলবো বা শর্টকি ডায়োড, শর্টকি কন্টাক্ট। যদি ফর্ম না করে তখন সেটাকে বলবো আমরা ওহমিক কন্টাক্ট। সিম্পল নরমাল ম্যাটেরিয়াল কি বলে, ওহমস ল যেরকম ভেহিকল টু আইআর লিনিয়ার রিলেশনশিপ এরকম ফলো করবে, ঠিক আছে। এবং সেই ক্ষেত্রে শর্টকি ব্যারিয়ার থাকলেও খুবই লো। কিন্তু ডায়োডের ক্ষেত্রে দেখো এটা কিন্তু তোমার ওহমস ল ফলো করে না, এটা নন লিনিয়ার একটা গ্রাফ ফলো করে, আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভ, ঠিক আছে। এখানে একটা ভোল্টেজ ড্রপ আছে। সো এই কিছু কিছু মেটাল এবং সেমিকন্ডাক্টর ইন্টারফেসে এই ধরনের শর্টকি কন্টাক্ট বা শর্টকি ব্যারিয়ার ফর্ম করবে। আর কিছু কিছু মেটাল এবং সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই ধরনের কোনো শর্টকি ব্যারিয়ার তুমি পাবা না। যদি না পাও সেটা হচ্ছে ওহমিক কন্টাক্ট, আর যদি পাও সেটা হচ্ছে শর্টকি কন্টাক্ট। আচ্ছা, এখন আসলে এই শর্টকি কন্টাক্ট যদি ফর্ম করে তখন সেই সেমিকন্ডাক্টর এবং মেটালকে বলা হয় শর্টকি ব্যারিয়ার ডায়োড। আর না ফর্ম করলে সেটা তুমি নরমাল বলতে পারো, রেকটিফাই নরমাল ওহমিক কন্টাক্টের মতো কাজ করছে, সেখানে কোনো ব্যারিয়ার নাই, ঠিক আছে, নরমাল ম্যাটেরিয়ালও বলতে পারো। আচ্ছা, কখন আমরা বলবো যে এটা শর্টকি ব্যারিয়ার ফর্ম করেছে? এখানে দেখো একটা মেটালের একটা ওয়ার্ক ফাংশন ফাই এম দেওয়া আছে, এটা হচ্ছে ভ্যাকুয়াম লেভেল, সেখান থেকে তার এনার্জি ইলেকট্রন ভোল্টে ই দিয়ে মাল্টিপ্লাই করলে দেখানো হচ্ছে। মেটালের ক্ষেত্রে ফার্মি লেভেল টপ অফ দা লেভেল থাকে, টপ পেয়ে থাকে, সেই জন্য আমরা এখানে দেখিয়েছি। আচ্ছা, এটাকে ধরছি আমরা একটা এন টাইপ সেমিকন্ডাক্টর। এই ফার্মি লেভেল যেহেতু ক্লোজ টু কন্ডাকশন ব্যান্ড, সেখান থেকে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর। এবং সেই এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা তার ফার্মি লেভেল পর্যন্ত তার ওয়ার্ক ফাংশন ফাই এস, আর ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে কাই, এখান থেকে এখানে। তাহলে এখান থেকে কন্ডাকশন ভ্যাকুয়াম থেকে কন্ডাকশন ব্যান্ডের টপ পর্যন্ত ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে এরকম, সেটা পেলাম। আচ্ছা, এখন এই সেমিকন্ডাক্টর যেটা রাইট সাইডে আছে, এই যে লেফট সাইডে মেটাল আছে, এদেরকে তুমি কাছাকাছি নিয়ে আসো, কন্ট্যাক্টে নিয়ে আসো, ঠিক আছে। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেটালের ওয়ার্ক ফাংশন, ঠিক আছে, ফাই এম, সেটা কিন্তু সেমিকন্ডাক্টর ওয়ার্ক ফাংশন ফাই এস এর থেকে বেশি, ঠিক আছে। সো এই ধরনের যদি কোনো সেমিকন্ডাক্টর এবং মেটাল তুমি সিলেক্ট করো যেখানে মেটালের ওয়ার্ক ফাংশন সেমিকন্ডাক্টর ওয়ার্ক ফাংশনের থেকে বেশি, তখন এই ধরনের একটা ব্যারিয়ার ফর্ম করবে, ঠিক আছে। এবং এই ধরনের একটা ব্যারিয়ারে দেখো এখানে একটা পটেনশিয়াল ডেভেলপ করলো। যদি এই ধরনের পটেনশিয়াল ডেভেলপ করে, এবং সাধারণত তোমার যে ফাই এম যদি ফাই এস এর থেকে বেশি হয়, তাহলে তুমি এরকম পটেনশিয়াল ডেভেলপ করবে, এবং তখনই আসলে এখানে একটা শর্টকি ব্যারিয়ার ডায়োড হইলো, ঠিক আছে। যদি ফর্ম না করে তাহলে এটা তোমার হচ্ছে যে আসলে সাধারণত ফাই এম যদি ফাই এস এর থেকে বেশি হয় তাহলে ফর্ম করে, কিন্তু ফাই এম যদি ফাই এস এর থেকে কম হয়, ঠিক আছে, ধরলাম যে ফাই এমটা এইখানে এইখানে শেষ হলো ফার্মি লেভেল, তখন আসলে এই শর্টকি ব্যারিয়ার ডায়োডটা ফর্ম করবে না, তখন কোনো সমস্যা হবে না। ইউ ক্যান টেক ইট অ্যাজ এ, ইউ ক্যান কনসিডার ইট অ্যাজ এ ওহমিক কন্ট্যাক্ট। কিন্তু কিছু কিছু মেটাল এবং সেমিকন্ডাক্টরে তাদের ওয়ার্ক ফাংশনের ভ্যালু উপরে বেস করে তুমি দেখবা যে তাদের এখানে একটা
এই ধরনের একটা ব্যারিয়ার ফর্ম করবে, এবং সেই ব্যারিয়ার 5b নট বিও আমরা বলি, ঠিক আছে, বিল্ট ইন পটেনশিয়াল একটা তৈরি হয় তাদের এই কন্ট্যাক্ট লেভেলে। তখন দেখা যায় যে তোমার যেহেতু এই মেটালের ওয়ার্ক ফাংশন তোমার বেশি, আর এই পাশে এন টাইপ সেমিকন্ডাক্টর আছে, যাতে তুমি যখন তাদেরকে কন্ট্যাক্টে আনবা তখন এর ফার্মি লেভেল ইএফ যেহেতু এর ফার্মি লেভেল থেকে বেশি উপরে আছে, তখন এই কন্ডাকশন ব্যান্ড থেকে আসলে ইলেকট্রন সেমিকন্ডাক্টর থেকে যাবে হচ্ছে তোমার মেটালে, ঠিক আছে, যতক্ষণ না এই পাশে ফার্মি লেভেল, রাইট হ্যান্ড সাইডে ফার্মি লেভেল এবং লেফট হ্যান্ড সাইডে ফার্মি লেভেল ইকুয়াল হয়। তো ইলেকট্রন ইসি থেকে তোমার ইএফ এ এই পাশে মেটালে যাবে, সেমিকন্ডাক্টর এন টাইপ সেমিকন্ডাক্টর থেকে তোমার লেফট সাইডে মেটালে যাবে। সো ইলেকট্রন যখন এইখান থেকে এইখানে যাবে তখন ইলেকট্রন এই জায়গাটার মধ্যে করবে কি, সে কিছু পজিটিভ চার্জ রেখে যাবে, ঠিক আছে, পজিটিভ চার্জ রেখে যাবে। এখানে তাই হয়েছে, দেখো এই পাশে ইলেকট্রন বোঝানো হচ্ছে কনসেন্ট্রেশন ভালো, কিন্তু এইখানে আসার পরে দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে আসলে ইলেকট্রন গুলি, এই জায়গার ইলেকট্রন গুলি আসলে তারা এই পাশে মুভ করছে, মুভ করার কারণে এই ইএফ যে মেটালের ফার্মি লেভেল সেটা উপরে উঠে গেছে, ঠিক আছে, এবং এই ধরলাম যে অন দা আদার হ্যান্ড তোমার এই পাশে ফার্মি লেভেল নিচে নেমে গেছে, যার জন্য এখন তারা অ্যালাইন্ড হলো, ঠিক আছে। আচ্ছা, সো ইলেকট্রন যেহেতু তার সারফেসের কাছাকাছি এই অংশটুকু ইলেকট্রন গুলি সেই এই পাশে দিয়ে দিল, তখন এই পাশে একটা পজিটিভ চার্জ রিজন তৈরি হবে, যেটাকে বলি আমরা ডিপ্লেশন রিজন। নরমাল ডায়োডও এটা হয়, কিন্তু সেখানে পিএন জাংশন বোথ সাইডে ডিপ্লেশন রিজনটা তৈরি হয়, ঠিক আছে, কিন্তু এখানে পজিটিভ চার্জ তোমার ডোনার আয়ন গুলি থাকবে বা ডোনার অ্যাটম গুলি থাকবে, তুমি বলতে পারো, ঠিক আছে। সো এইটাই আমরা এখানে বলছি, যখন ইলেকট্রন তোমার এই পাশ থেকে এই পাশে আসবে পরের স্লাইডে, পজিটিভলি চার্জ ডোনার অ্যাটম রিমেন ইন দ্য সেমিকন্ডাক্টর, এই পাশে থাকবে, ইলেকট্রন গুলো এখানে চলে আসবে এবং ইট উইল ক্রিয়েট এ স্পেস চার্জ রিজন, এটা ঠিক আছে তৈরি করবে। সো তার মানে হচ্ছে যে যখন এটা তৈরি করা হইলো তখন তারপরে এইখানকার যে ইলেকট্রন গুলি আছে আর কিন্তু ইলেকট্রন এদিকে যাইতে পারবে না, কারণ কি এইখানে যে ইলেকট্রন আসার পরে সে দেখবে আর এখানে তো একটা পটেনশিয়াল, বিল্ট ইন পটেনশিয়াল তৈরি হয়ে গেছে, যেহেতু এখানে পজিটিভ চার্জ আছে, এখান থেকে ইলেকট্রন এখানে আসার পরে দেখবে যে এখানে একটা বিল্ট ইন পটেনশিয়াল আছে, সে আর যেতে পারবে না। যদি তুমি অনেক ভোল্টেজ দাও তাহলে সে যাবে, ঠিক আছে। আবার এই পাশ থেকে ইলেকট্রন দেখবে যে না, এখানে একটা পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয়ে গেছে, এখন আর আমি যেতে পারবো না। কিন্তু কন্ট্যাক্টে যখন শুরুতে আনা হয়েছিল তখন এই পাশে ইলেকট্রন এই পাশে ফ্লো করেছিল, করে তারা এই ধরনের একটা ব্যারিয়ার তৈরি করেছে। সো দিস ব্যারিয়ারকে আমরা বলি, ফর দিস টাইপ অফ পটেনশিয়াল ব্যারিয়ার ইজ নোন অ্যাজ শর্টকি ব্যারিয়ার। আর যেই ধরনের ম্যাটেরিয়ালে দুইটার মধ্যে তৈরি হয় তখন এইটাকে অনেকে শর্টকি ডায়োড বলে, ঠিক আছে, আর এটাকে শর্টকি ব্যারিয়ার হাইটও বলতে পারো 5BO, এবং সেটা হবে তোমার মেটাল ওয়ার্ক ফাংশন, মেটাল মাইনাস হচ্ছে সেমিকন্ডাক্টরের ইলেকট্রন অ্যাফিনিটির সাথে যে গ্যাপ সেটা। আর এই পাশে যে বিল্ট ইন পটেনশিয়াল বিআই ভিবিএ, সেটা হচ্ছে তোমার 5BO মাইনাস হচ্ছে 5N, ঠিক আছে, এই যে এটা, ঠিক আছে, এই যে এইটা মাইনাস যদি তুমি এই 5N করো, ঠিক আছে, এখান থেকে, তাহলে তুমি হচ্ছে এই বিল্ট ইন পটেনশিয়াল পাবা, ঠিক আছে। তার মানে বিল্ট ইন পটেনশিয়াল এই পাশে যেটা, সেটা হচ্ছে যে ইলেকট্রন এই পাশে যে আছে সে দেখবে এটা তার জন্য একটা ব্যারিয়ার, সে আর ফার্দার যেতে পারবে না, শুরুর দিকে যাবে, যাওয়ার পরে যখন পজিটিভ চার্জ এখানে তৈরি হয়ে যাবে তখন এই পাশে ইলেকট্রন গুলি আর এই পজিটিভ চার্জের জন্য একটা বাধা হিসেবে দেখার কারণে তারা এই পাশে যেতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, একটা সময় প্রসেসটা স্টপ হবে, তখন হচ্ছে এটা। আর এই পাশের মেটাল গুলি দেখবে যে হ্যাঁ এখানে একটা ব্যারিয়ার তৈরি হয়েছে তার জন্য, সো এটা তার জন্য একটা ব্যারিয়ার। আচ্ছা, এখন তুমি যদি ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করো বা রিভার্স বায়াস অ্যাপ্লাই করো নরমাল ডায়োডের মতো, ঠিক আছে, যদি ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করো তখন এই ব্যারিয়ার কমে যাবে, ঠিক আছে। খেয়াল করো যে এরকম ছিল, যতটুকু ছিল এই ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করলে এখানে আরো বেশি পরিমাণ ইলেকট্রন আসবে, যখন বেশি পরিমাণ ইলেকট্রন আসবে তখন ইলেকট্রনের ফ্লো বাড়তে বাড়তে একটা সময় দেখা যাবে যে কিছু ইলেকট্রনের জন্য এই ব্যারিয়ারটা তার কম মনে হবে, ঠিক আছে, আর বেশি ইলেকট্রন ইনজেক্ট করার জন্য, ঠিক আছে। তো এখানে তাই দেখা যাচ্ছে এই পটেনশিয়াল ব্যারিয়ারটা দেখো এখানে কম দেখানো হয়েছে, কারণ কি তুমি ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ ভিএ অ্যাপ্লাই করছো, যার জন্য ব্যারিয়ারটা কম হবে। তারপর একটা সময় এই ব্যারিয়ারটা যদি কম, ইলেকট্রন এই পাশ থেকে এই পাশে ফ্লো করতে পারবে, কোনো সমস্যা নাই, নরমালি ফ্লো করবে। কিন্তু যদি তুমি রিভার্স বায়াস অ্যাপ্লাই করো তখন দেখা যাচ্ছে এই ব্যারিয়ারটা আরো বেড়ে যাবে। রিভার্স বায়াস অ্যাপ্লাই করা মানে কি, তার মানে হচ্ছে তুমি এটা যে সেমিকন্ডাক্টর ধরতেছি, এই ম্যাটেরিয়ালটা এই পাশে এটা তো মেটাল, এটা যে সেমিকন্ডাক্টর ধরো এন টাইপ, তার মানে এই পাশে যদি তুমি পজিটিভ চার্জ পজিটিভ ভোল্টেজ কানেক্ট করো এই পাশে সেমিকন্ডাক্টর, তখন এই পজিটিভ চার্জ করবে কি এখান থেকে ইলেকট্রনকে উইথড্র করবে। ইলেকট্রন উইথড্র করার কারণে দেখা যাবে যে তার ইলেকট্রন উইথড্র করার কারণে এখানে আরো বেশি পজিটিভ চার্জের রিজন তৈরি হলো। বেশি পজিটিভ চার্জের রিজন তৈরি হওয়ার জন্য পুরোটাই পজিটিভ চার্জের প্রয়োজন, একটা ডিপ্লেশন রিজন তৈরি হলো, এবং তখন এই ব্যারিয়ার তো এখানে আসছেই, এই ব্যারিয়ার আগেরটা ঠিকই থাকবে, এই মেটালের ইলেকট্রনের জন্য কোনো সমস্যা না, কিন্তু এই পাশে যে ইলেকট্রন আছে সে দেখবে যে তার ব্যারিয়ারটা আরো বেড়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানেও তাই, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে তোমার মেটালের জন্য যেটা আছে সেটা ফিক্সড, কিন্তু এই পাশে যখন আরো ফরওয়ার্ড বায়াস দিবে এখানে বেশি পরিমাণে ইলেকট্রন ইনজেক্ট হবে ফ্রম দা
ব্যাটারি টার্মিনাল হইলে তখন দেখা যাবে যে তার এই ব্যারিয়ারটা কমে যাবে, তখন ইলেকট্রন এদিকে ইজিলি ফ্লো করবে যদি ব্যারিয়ারটা সে কম হয়। তো একটা এইটাকে বলি আমরা ফরওয়ার্ড বায়াস, আর এটাকে বলি রিভার্স বায়াস। সো ফরওয়ার্ড বায়াসে এই ব্যারিয়ার শর্টকি ব্যারিয়ার কমে যায়, রিভার্স বায়াসে এই শর্টকি ব্যারিয়ারটা বেড়ে যায়। ওকে, এটা সিলেবাসে আছে তাই এটা পড়ালাম। আচ্ছা, লাস্ট টপিক আজকের একটাই স্লাইড, সেটা হচ্ছে যে ল্যাটিস মিসম্যাচ বলে একটা টার্ম আছে যেটা ক্রিস্টালাইজ স্ট্রাকচারে পড়ানো হয় না, সেটা আমি এখানে একটা স্লাইডে দেখা যাচ্ছে, দেখিয়ে দিচ্ছি, এটা পরে আমি লেকচার 4 এ অ্যাড করে দিব। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো যে সিলিকনের অ্যাটম ব্লু কালার, ঠিক আছে? রিল্যাক্স বলতে কি বোঝাচ্ছে পরে বলতেছি। এটা হচ্ছে সিলিকনের অ্যাটম, সিলিকন অ্যাটমের ল্যাটিস প্যারামিটার ACASSI। আর এটা হচ্ছে আমাদের সিলিকন জার্মেনিয়াম আরেকটা সেমিকন্ডাক্টর, তার ল্যাটিস প্যারামিটার। সো অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে সিলিকন জার্মেনিয়াম সেমিকন্ডাক্টর ল্যাটিস প্যারামিটার বড় দেন সিলিকন সেমিকন্ডাক্টর থেকে। আচ্ছা, এখন কি হবে যদি আমি এই সিলিকন সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল সিলিকন জার্মেনিয়ামের উপরে ফেলি বা গ্রো করি বলি আমরা, বা ডিপোজিট করি, ঠিক আছে? তখন কি হবে? ঠিক আছে, তখন দেখা যায় যে সিলিকন অ্যাটম গুলি যখন এই ম্যাটেরিয়ালের উপরে আমরা ফিট করার চেষ্টা করি বাই গ্রোয়িং বা বাই ডিপোজিশন, ঠিক আছে, তখন এই সিলিকন অ্যাটম গুলি ইনিশিয়ালি তারা কি করে, এই সিলিকন জার্মেনিয়ামের ল্যাটিসকে নেয়, ল্যাটিসকে তারা নিয়ে নেয়। যেহেতু অ্যাটম অ্যাটমের সাথে তোমার থাকতে যাবে, সেহেতু সিলিকন অ্যাটম করবে কি, এই ল্যাটিসকে ফলো করবে সিলিকন জার্মেনিয়ামের। আচ্ছা, এখন সিলিকন জার্মেনিয়ামের ল্যাটিস কিন্তু অরিজিনালি সিলিকনের না, এটা হচ্ছে সিলিকন অরিজিনাল ল্যাটিস, কিন্তু এইখানে আসার পরে সে দেখলো তার জন্য কোনো মানে সুন্দর ল্যাটিস নাই, বা তার কি বলবো, তার উপযোগী বা তার ল্যাটিস সাইজের মতো করে কেউ নাই। ঠিক আছে, সো তখন দেখা যাচ্ছে সে করবে কি, একটু স্ট্রেইন হবে। এই জন্য এখানে লেখা হচ্ছে স্ট্রেইন সিলিকন, যেটা হচ্ছে সেই স্ট্রেইন হয়ে এই ল্যাটিসটাকে নিবে, এবং এই ল্যাটিস যখন নিল তখন এর সাথে এর একটা ল্যাটিস মিসম্যাচ তৈরি হলো। ঠিক আছে, সেই ল্যাটিস মিসম্যাচের পরিমাণটা কতটুকু সেটা হচ্ছে এই সিলিকন জার্মেনিয়ামের ল্যাটিস প্যারামিটারটা তুমি নাও, আর্মস্ট্রমে থাকবে, সিলিকনের ল্যাটিস প্যারামিটার নাও, এটা ডিফারেন্স করে সিলিকন দিয়ে ডিভাইড করলে তখন তুমি এই ল্যাটিস প্যারামিটার পাবো। এখন খেয়াল করে দেখো যে আসলে এই যে ল্যাটিস প্যারামিটার এইদিকে যেটা, এটাকে বলি আমরা ইনপ্লেন ল্যাটিস প্যারামিটার। আমি এখানে ইনপ্লেন ল্যাটিস প্যারামিটারে দেখিয়েছি, তোমার আসলে আউট অফ প্লেন ল্যাটিস প্যারামিটারও ডিফারেন্স হয়। কিভাবে? এই পাশে এইখানে কিন্তু একটা ল্যাটিস প্যারামিটার আছে সি বলি আমরা, আবার এইখানেও আছে সি। তাহলে তুমি যখন এইটাকে সিলিকন অ্যাটমকে এটার মধ্যে ফিট করাচ্ছ, তখন দেখো তো সিলিকন অ্যাটমের সি এর ভ্যালুটা কমে গেছে না? ঠিক আছে, এই সি এর থেকে। সো এইখানেও আসলে আউট অফ প্লেন একটা সি দিয়ে আমরা দেখাতে পারি। আর ইন প্লেন ল্যাটিস প্যারামিটারের ক্ষেত্রেও মিসম্যাচ হয়, এবং আউট অফ প্লেন সি এর ক্ষেত্রে একটা ল্যাটিস মিসম্যাচ হয়। ঠিক আছে, যখন তারা ইনিশিয়ালি নিজেদের মধ্যে ছিল তখন এটা হচ্ছে রিল্যাক্স, তার মধ্যে কোনো স্ট্রেস নাই, তার মধ্যে কোনো স্ট্রেন নাই, তখন সেটাকে বলে রিল্যাক্স সিলিকন, রিল্যাক্স সিলিকন জার্মেনিয়াম। কিন্তু যখন এই সিলিকন এটার মধ্যে দিলাম, তখন সেই সিলিকন হয়ে গেল তোমার স্ট্রেসড, সেই সিলিকন হয়ে গেল স্ট্রেইন। তার লেন্থ, ল্যাটিস প্যারামিটারের যে লেন্থ এ ইন প্লেন এবং ল্যাটিস প্যারামিটারের যে লেন্থ সি ভার্টিক্যালি আউট অফ প্লেন, দুইটাই চেঞ্জ হয়েছে। সেই জন্য আমরা এই সিলিকনকে তখন বলি স্ট্রেইন সিলিকন, এবং নিচেরটা রিল্যাক্স থাকলে অসুবিধা নেই। এখন প্র্যাকটিক্যালি যেটা হয়, একটা লাইন বলে শেষ করে দিই, সেটা হচ্ছে যে আসলে প্রথমে সিলিকন এই ল্যাটিস প্যারামিটারকে নিবে, তারপরে সিলিকন যদি তুমি লেয়ার যদি বাড়াইতে থাকো, লেয়ার বাই লেয়ার ডিপোজিশন করতে থাকো, ঠিক আছে, কিছু কয়েকটা লেয়ার পরে অনেক সময়, অথবা দেখা যায় অনেক সময় ইন্টারফেস থেকেই দেখা যাবে যে 2-3টা লেয়ার পরেই সিলিকন করবে কি, তার নিজের ল্যাটিসে ফেরার চেষ্টা করবে। সো উপরে গিয়ে তারা দেখবে যে আরেকটু চিকন হয়ে গেছে, এরকম ন্যারো হয়ে যাবে। ঠিক আছে, এবং নিচের ল্যাটিসের সাথে মিসম্যাচ করার জন্য যেখানে ম্যাচ করবে না সেই জায়গা থেকে একটা ডিসলোকেশন তৈরি হবে, তখন মিসফিট ডিসলোকেশন বলি আমরা। আসলে ডিসলোকেশন মেইনলি তৈরি হয় তোমার ইন্টারফেসে। ঠিক আছে, সেই ইন্টারফেসের কারণ হচ্ছে এই ল্যাটিস মিসম্যাচের জন্য। এটা যেহেতু সিলিকনের এটা অরিজিনাল ল্যাটিস না, সেই স্ট্রেইন অবস্থাতে আছে, কিন্তু সে চাবে রিল্যাক্স অবস্থায় যাওয়ার জন্য। সেই রিল্যাক্স অবস্থায় যাওয়ার প্রসেসের জন্য আসলে সে একটা সময় গিয়ে তুমি যদি আরো লেয়ার তৈরি করো, তখন দেখা যাবে সিলিকন তার রিল্যাক্স হয়ে যাবে একটা সময়, এবং তখন এই রিল্যাক্স হইতে হলে তাকে আসলে ডিসলোকেশন, মিসফিট ডিসলোকেশন অথবা ইন্টারফেস ডিফেক্ট এগুলি তৈরি করে তাকে তোমার হইতে হবে। ঠিক আছে, তোমার রিল্যাক্স হইতে হবে। ওকে, তো এই গেল ল্যাটিস মিসম্যাচ। তো এখানে ইনপ্লেন ল্যাটিস প্যারামিটার দেখিয়েছি, তোমরা এখানে সি দিয়ে নিজেরাও বের করতে পারো। যে সি এর ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে তোমার এপসাইলন দিয়ে এটা পারপেন্ডিকুলার একটা সাইন দিতে হবে, এবং সি সিলিকন জার্মেনিয়াম মাইনাস সি সিলিকন ডিভাইডেড বাই সি সিলিকন দিয়ে তোমরা আউট অফ প্লেন ল্যাটিস প্যারামিটার বের করতে পারো। তোমার যদি বিভিন্ন বই আছে, পেপার আছে, নেটে সার্চ দিলে সিলিকনের এবং সিলিকন জার্মেনিয়াম ল্যাটিস প্যারামিটার মিসম্যাচ কত সেটা জানা যাবে, ঠিক আছে, জানতে পারবে খুব ইজিলি। ওকে, সো উইথ দ্যাট আই উড লাইক টু ফিনিশ টুডেস ক্লাস। ঠিক আছে, so I stop my recording here.